আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো সবাই? আমি মোহাম্মদ রায়হান মাহমুদ আবির, তোমাদের বিজ্ঞান শিক্ষক। আজকে নবম দশম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের একটি ক্লাস অনুষ্ঠিত হতে যাচ্ছে। সবাইকে রূপ পরিবারের পক্ষ থেকে স্বাগতম। চলে যাচ্ছে আমাদের ক্লাসে। আজকে হচ্ছে তোমাদের নবম দশম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের হচ্ছে রিভিশন ক্লাস অনুষ্ঠিত হতে যাচ্ছে। রিভিশন ক্লাস মানে কি? মানে হচ্ছে যেই চ্যাপ্টারগুলা তোমাদের আগে পড়ানো হয়েছে, হ্যাঁ, তোমাদের অন্যান্য শিক্ষকগণ খুব সুন্দরভাবে তোমাদের সেই চ্যাপ্টারগুলোর কনসেপ্ট ক্লিয়ার করে দিয়েছেন। তো সেই সকল অলরেডি পড়ানো চ্যাপ্টারগুলোই হচ্ছে আমরা রিভিশন ক্লাস হিসেবে দেখব। তো তারই ধারাবাহিকতায় আজকে হচ্ছে আমরা চতুর্থ ও পঞ্চম অধ্যায়, তোমাদের বিজ্ঞান বইয়ের চতুর্থ ও পঞ্চম এই দুইটি অধ্যায়ের আজকে আমরা রিভিশন ক্লাস নিব। সো আমরা দেখি চ্যাপ্টারগুলো কি কি। ওকে, চতুর্থ অধ্যায় হচ্ছে, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, আমি তোমাদের বইটি এখানে ওপেন করেছি। চতুর্থ অধ্যায় হচ্ছে নবজীবনের সূচনা, আর পঞ্চম অধ্যায় হচ্ছে দেখতে হলে আলো চাই। সো এই দুইটি অধ্যায়ে বেসিক্যালি আমরা কি করব আজকে, এই দুইটি অধ্যায়ে আমরা দেখব যে কোন কোন টপিকগুলো তোমার পরীক্ষার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট, এবং এই চ্যাপ্টারগুলো তুমি কিভাবে পড়তে পারো, কিভাবে পড়লে তোমার বার্ষিক পরীক্ষাতে বা আপকামিং টেস্ট পরীক্ষা যাদের আছে সে সকল পরীক্ষাতে এই ধরনের চ্যাপ্টার থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে, এবং এই চ্যাপ্টারগুলোর কোন কোন অংশগুলো বেশি গুরুত্বপূর্ণ এবং সেইগুলো তুমি কিভাবে পড়বে, সেই বিষয়ে একটা ওভারভিউ আমি আজকে ধারণা দিব আজকের এই রিভিশন ক্লাসে। তো আচ্ছা, কমেন্ট করেছো জারিন স্যার, এই চ্যাপ্টারগুলো তো এসএসসি 26 সিলেবাসে নেই। চ্যাপ্টার 4 আর চ্যাপ্টার 5 কি সিলেবাসে নেই জারিন? ইসরাত, জি স্যার, ভয়েস শোনা যাইতেছে, দেখাও যাচ্ছে। ওকে, আজকে হচ্ছে আমরা চতুর্থ আর পঞ্চম অধ্যায়টি কভার করবো ইনশাল্লাহ। এর ধারাবাহিকতায় মানে নেক্সট যে অধ্যায়গুলো আছে এখানে মোটামুটি তোমাদের এসএসসি শর্ট সিলেবাসে মধ্যে এবং এর বাইরেও যে চ্যাপ্টারগুলো আছে সবগুলোই মোটামুটি এখানে কভার করা হবে। সো আমরা হচ্ছে আজকে প্রথমে চতুর্থ অধ্যায় দিয়ে শুরু করতে চাচ্ছি। চতুর্থ অধ্যায়টা হচ্ছে নবজীবনের সূচনা। তো আসো এটা আমরা শুরু করে দিচ্ছি। ওকে, সবসময় মনে রাখবা যে বিক্রিয় কি আসলে আলটিমেটলি তাই না? তো বিক্রিয় না ভুললে তো আসলে আমার আচ্ছা। তো এই যে চতুর্থ অধ্যায় তোমাদের নবজীবনের সূচনা, চতুর্থ অধ্যায় নবজীবনের সূচনা। তোমরা আশা করি দেখতে পাচ্ছ, বোর্ডে ক্লিয়ার লেখা দেখতে পাচ্ছ। ওকে, অনেকেই বলেছো এই চ্যাপ্টারটি নেই। আচ্ছা ঠিক আছে, আমি হচ্ছে হ্যাঁ ক্লাসটি করবো। ইসরাত জাহান লিখেছো আমার দুইটা চ্যাপ্টার নিয়ে ক্লাসটি করবো কিনা। হ্যাঁ বাবা, ক্লাসটি করো, কারণ হচ্ছে তোমাদের এই চ্যাপ্টারটি এখন না থাকলেও ইনশাল্লাহ যারা নবম শ্রেণীতে আছো তাদের হচ্ছে বার্ষিক পরীক্ষাতে এখানে কারো কারো হয়তো থাকবে, আবার যাদের হচ্ছে নেই তাদের হচ্ছে দশম শ্রেণীতে উঠলে এই চ্যাপ্টারগুলো তোমাদের অবশ্যই থাকবে। তো সেজন্য তোমরা অবশ্যই ক্লাস করো। ওকে, যাদের আছে যাদের নেই সবাই ক্লাসটি করো। যাদের ফাইনালে নেই হচ্ছে নবম শ্রেণীর যারা আছো তারা হচ্ছে অবশ্যই ফাইনালের জন্য ইম্পর্টেন্ট। আর হচ্ছে ওকে মেহজাবিন, অনেকেই বলতেছো যে আমার আছে, অনেকে বলতেছো আমার নেই। ওকে ঠিক আছে, সমস্যা নেই। তারপরে হচ্ছে ক্লাসটি তোমরা করলে হচ্ছে তোমরা একটু আইডিয়া পাবে আসলে যে কিভাবে এই চ্যাপ্টারগুলো হচ্ছে মানে এখান থেকে আমাদের প্রশ্ন আসলে সেই প্রশ্নগুলোর অ্যান্সার আমরা করতে পারি। তো দেখো আমি শুরু করে দিচ্ছি। নবজীবনের সূচনা এই চ্যাপ্টারটা আসলে এটার কনসেপ্টটা কি বা এই চ্যাপ্টারটি আসলে কি নিয়ে, দেখো আজ থেকে প্রায় 350 কোটি বছর, কত বছর, 350 কোটি বছর আগে পৃথিবীতে প্রথম প্রাণের উৎপত্তি ঘটে। তাহলে আমরা যে প্রাণী, আমি মানুষ, একটা উদ্ভিদ গাছ, সেও হচ্ছে একজন প্রাণী, তারপর হচ্ছে গরু ছাগল হাঁস মুরগি যত প্রাণী আছে এই প্রাণীদের উৎস মোটামুটি আজকে থেকে প্রায় 350 কোটি বছর পূর্বে। তো পৃথিবীতে প্রথম প্রাণের উৎপত্তি হয়। পৃথিবীর জলবায়ু তখন স্থিতিশীল ছিল না, অর্থাৎ তখন বিরূপ আবহাওয়া ছিল। তখন হচ্ছে তোমার অগ্নুৎপাত হতো, ঝড় বৃষ্টির পরিমাণটা বেশি ছিল, মানে মানুষের থাকার মতো উপযোগী, এখনকার মতো ততটা উপযোগী পরিবেশ, অনুকূল পরিবেশ তখন ছিল না। তারপর কয়েকশো কোটি বছর পরে আজ পৃথিবী শান্ত। এখন পৃথিবী কি, তুমি তোমার বাড়িতে আসছো, কোনো ঝড় বৃষ্টি তেমন হচ্ছে না, একটা নির্দিষ্ট মৌসুমে হচ্ছে। তারপর অগ্নুৎপাতের মতো কোনো ঘটনা ঘটতেছে না। তারপর হচ্ছে তোমার টেকটনিক যে তোমার প্লেটগুলা সেগুলো হচ্ছে সরে যাচ্ছে না, তোমার
যার কারণে হচ্ছে আমরা এখন শান্ত আছি, পৃথিবীটা এখন শান্ত। ভূমিকম্পের কারণে টেকটনিক প্লেটগুলো সরে যাচ্ছে না, কিন্তু এগুলো একটা সময় খুব বেশি হতো। তো তার জলবায়ু মোটামুটি স্থিতিশীল, পৃথিবীর জলবায়ু মোটামুটি স্থিতিশীল। পৃথিবীতে এখন বহু প্রজাতির জীবের বসবাস, অর্থাৎ এই দীর্ঘ সময়কালে প্রথম আবির্ভূত অনুন্নত জীব ক্রম পরিবর্তিত হয়ে ধীরে ধীরে বিভিন্ন জীব প্রজাতির সৃষ্টি করেছে। মানুষের জীবন শুরু হয় মাতৃগর্ভে মায়ের ডিম্বাণু এবং বাবার শুক্রাণুর মিলনের ফলে। মানুষ তার জীবনকালে প্রথম থেকে শিশু, পরবর্তীতে শিশু থেকে ধাপে ধাপে কৈশোর যৌবন পার হয়ে বৃদ্ধ অবস্থায় উপনীত হয়। তার মানে একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করে তখন সে শিশু থাকে, আস্তে আস্তে সে কিশোরে পরিণত হয়, কিশোর থেকে যুবক, যুবক থেকে সে একসময় বৃদ্ধ হয়ে যায়। পরবর্তীতে জীবনকালের এই পরিবর্তনের একটি ধাপ হচ্ছে বয়ঃসন্ধিকাল। বয়ঃসন্ধিকাল বা অ্যাডোলেসেন্স বা আমরা বয়ঃসন্ধিকাল বলি। এই বয়ঃসন্ধিকালের সময়টা হচ্ছে তোমার মোটামুটি 12 থেকে 18 বছর। সো সবারই দৈহিক এবং মানসিক পরিবর্তন ঘটে এই বয়ঃসন্ধিকালে। আমরা এই অধ্যায়ে পৃথিবীতে জীবের উৎপত্তি কিভাবে ঘটেছে এবং মানুষের বয়ঃসন্ধিকালে দৈহিক ও মানসিক পরিবর্তনগুলো কিভাবে ঘটে সেগুলো নিয়ে আলোচনা করব। তার মানে এই চ্যাপ্টারটার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের প্রাণের উৎপত্তি কিভাবে হয়েছে এবং বয়ঃসন্ধিকাল, যেহেতু আমাদের জীবনের একটি টাইম পিরিয়ড বা একটি সময়কাল হচ্ছে আমাদের অ্যাডোলেসেন্স বা বয়ঃসন্ধিকাল। এই বয়ঃসন্ধিকালে একটা ছেলে বা একটা মেয়ের কি কি শারীরিক পরিবর্তন আসে এবং কি কি মানসিক পরিবর্তনগুলো আসে সেই জিনিসগুলো আমরা দেখব। কারণ দেখো, একটি বাচ্চা যখন একদম শিশু অবস্থায় থাকে তখন তার শরীরে হাড়ের সংখ্যা নর্মালি মানুষের থেকে বেশি থাকে, মানে একজন অ্যাডাল্ট মানুষের থেকে বেশি থাকে, নরম থাকে। হ্যাঁ, তার বডি স্ট্রাকচারটা ছোট থাকে, তার হার্টটি ছোট থাকে, লাংসটি ছোট থাকে, তার উচ্চতা কম থাকে, তার স্থূলতা কম থাকে। যখন সেই বাচ্চাটি আস্তে আস্তে বড় হইতে শুরু করে, তার দৈহিক গঠনও বৃদ্ধি পাইতে শুরু করে, ওই বাচ্চাটি যখন 5 বছর বা 7 বছর হয় তখন সে 1 বছরের মতো তার শারীরিক স্ট্রাকচার তার আর থাকে না। আবার যখন সে 12 বছর বা 13 বছরে পরিণত হয় তখন তার শারীরিক স্ট্রাকচারটা আবার 6-7 বছরে যেরকম ছিল তার থেকে পরিবর্তন হয়। সো এরকম প্রত্যেকটা টাইম পিরিয়ডে মানুষের দৈহিক এবং মানসিক, মানে শারীরিক এবং মানসিক দুই ধরনের যে পরিবর্তন হয়, সেই পরিবর্তনটা আসলে খুবই স্বাভাবিক এবং ন্যাচারাল। এটা প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই হবে আনটিল ডেথ, মৃত্যুর আগ পর্যন্ত। সো এই টোটাল টাইম পিরিয়ডের মধ্যে, মানুষের শিশুকাল থেকে বৃদ্ধকাল পর্যন্ত টোটাল টাইম পিরিয়ডটার মধ্যে একটি নির্দিষ্ট সময়কালকে আমরা বলি বয়ঃসন্ধিকাল। এই বয়ঃসন্ধিকাল বা অ্যাডোলেসেন্স সময়ের ঘটনাগুলি সম্বন্ধে আমরা মূলত এই অধ্যায়টিতে জানবো। তো দেখো, বয়ঃসন্ধিকাল আসলে কি। দেখো, এখান থেকে বয়ঃসন্ধিকালের সংজ্ঞাটি দেয়া আছে, এখান থেকে আমি একটু মার্ক করে দিচ্ছি তোমাদের। বয়ঃসন্ধিকালের সংজ্ঞাটি এখান থেকে গুরুত্বপূর্ণ। তোমরা যেহেতু এই চ্যাপ্টারটি অলরেডি পড়েছো, সো আমি খুব একটা ডিটেলসে যাব না, আমি জাস্ট কোন কোন জিনিসগুলো কোথা থেকে কি পড়বো সেটাই দিয়ে দেব। দেখো, বয়ঃসন্ধিকাল বাল্য অবস্থা ও যৌবনকালের মধ্যবর্তী সময়। এই সময়কালে বালক ও বালিকার শরীরে যথাক্রমে পুরুষের ও নারীর শরীরে পরিণত হওয়া শুরু করে। তার মানে একজন বালক বা একজন বালিকা কখন একজন পুরুষ বা একজন নারীতে পরিণত হয়, এই যে বয়ঃসন্ধিকাল থেকে সে একজন পুরুষ হওয়া শুরু করে, বালক থেকে, বালিকা থেকে নারী হওয়া শুরু করে এই বয়ঃসন্ধিকাল পর্যন্ত। তাহলে বয়ঃসন্ধিকাল কাকে বলে? বয়ঃসন্ধিকাল বাল্যাবস্থা ও যৌবনকালের মধ্যবর্তী সময়। সাধারণত মেয়েদের বয়ঃসন্ধিকাল ছেলেদের চেয়ে একটু আগে আসে। মেয়েদের বয়ঃসন্ধিকাল শুরু হয় 8 থেকে 13 বছর বয়সের মধ্যেই, আর ছেলেদের বয়ঃসন্ধিকাল শুরু হয় 10 থেকে 15 বছরের মধ্যে। তার মানে এখান থেকে 3টা জিনিস পড়বা বয়ঃসন্ধিকাল, এই টপিকটা থেকে মাত্র 3টা জিনিস। এক হচ্ছে বয়ঃসন্ধিকালের সংজ্ঞা, হোয়াট ইজ অ্যাডোলেসেন্স বা বয়ঃসন্ধিকাল কাকে বলে। তারপর হচ্ছে ছেলেদের ক্ষেত্রে বয়ঃসন্ধিকাল কত থেকে কত, আর মেয়েদের ক্ষেত্রে বয়ঃসন্ধিকাল কত থেকে কত। ছেলেদের ক্ষেত্রে হচ্ছে 8 থেকে 13, এই সময়টা হচ্ছে তাদের বয়ঃসন্ধিকাল, আর মেয়েদের ক্ষেত্রে হচ্ছে তোমার 10 থেকে 15, এই সময়টা হচ্ছে বয়ঃসন্ধিকাল। আচ্ছা, এবার দেখো বয়ঃসন্ধিকালে পরিবর্তনগুলো কি কি। বয়ঃসন্ধিকালের পরিবর্তনগুলো হচ্ছে শারীরিক এবং মানসিক দুই ধরনের পরিবর্তনই আসে এখানে মূলত। তো দেখো, প্রথমে আমরা বয়ঃসন্ধিকালের পরিবর্তনগুলো দেখো। বয়ঃসন্ধিকালে পরিবর্তনগুলোর মধ্যে দৈহিক বা শারীরিক পরিবর্তনগুলোর মধ্যে প্রথমেই চোখে পড়ে, মানে দৈহিক পরিবর্তন এবং বা শারীরিক পরিবর্তনগুলো প্রথমেই চোখে পড়ে। এই পরিবর্তন দেখলেই বোঝা যায় যে কারো বয়ঃসন্ধিকাল চলছে। তুমি কিছু কিছু সিমটমস দেখতে পারবা, যে সিমটমসগুলো দেখে তুমি নিজেই বুঝতে পারবা যে কোনো একটা ছেলে বা কোনো একটা মেয়ে সে তার বয়ঃসন্ধিকাল পিরিয়ডটা সে পার করতেছে। শৈশব থেকে বাল্যকাল পর্যন্ত ছেলেমেয়েরা ধীরে ধীরে বেশ সময় নিয়ে বেড়ে ওঠে, শৈশব থেকে বাল্যকাল। কিন্তু বয়ঃসন্ধিকালে বেড়ে ওঠাটা অনেকটা আকস্মিক, মানে হুট করে এসে বড় হয়ে যায়, বিষয়টা এরকম। ছেলেমেয়েরা হঠাৎ দ্রুত লম্বা হতে থাকে, এই যে দেখো, এই ছেলেমেয়েরা হঠাৎ দ্রুত লম্বা হতে থাকে। তারপরে কি হয় বলতো, যে
এই যে ছেলেমেয়েরা হঠাৎ দ্রুত লম্বা হয়ে থাকে, ওজনও দ্রুত বাড়তে থাকে। 10 বছর বয়সের পরে 3 থেকে 4 বছর ধরে মেয়ে ও ছেলেদের শরীরে নানা রকম পরিবর্তন আসে। নানা কারণে আমাদের দেশের মানুষেরা এই অত্যন্ত স্বাভাবিক পরিবর্তনের বিষয়গুলো আলোচনা করতে সংকোচ বোধ করে। মানুষের মধ্যে বিশেষ করে বাংলাদেশি মানুষের মধ্যে হচ্ছে একটা সংকোচ বোধ কাজ করে, যে একটা লজ্জার বিষয় এটা। তারা ভাবে যে বয়ঃসন্ধিকালে কি কি হয় না হয় এইসব বিষয় নিয়ে আসলে আলাপ খুব একটা করা হয় না, কারণ মানে ভাবে যে সমাজ কি বলবে, মানুষ কি বলবে, লজ্জার কথা এগুলা। বাট আমাদের সচেতন হতে গেলে আমাদের অবশ্যই বয়ঃসন্ধিকালের বিষয়গুলো আমাদের জানতে হবে। দেখো, নানা কারণে আমাদের দেশের মানুষের অত্যন্ত স্বাভাবিক বিষয়গুলো আলোচনা করতে সংকোচ বোধ করে, কিন্তু যেহেতু তোমরা এখন বয়ঃসন্ধিকালের ভেতর দিয়ে যাচ্ছ, তাই তোমার ভেতর কি কি পরিবর্তন হবে সেগুলা জেনে রাখা ভালো। তাহলে এই যে পরিবর্তনগুলো দেখো, মোটা দাগে পরিবর্তনগুলো এখানে দেওয়া আছে, এই পরিবর্তনগুলো তোমাকে জানতে হবে। এই যে 3টি পরিবর্তন আছে, দেখো প্রধান পরিবর্তন কয়টি? 3টি। একটি হচ্ছে শারীরিক পরিবর্তন, মানসিক পরিবর্তন, আচরণগত পরিবর্তন। শারীরিক পরিবর্তনগুলোর মধ্যে কয়টি পয়েন্ট আছে? 6টি পয়েন্ট আছে। হ্যাঁ, 6টি পয়েন্ট আছে। প্রথমে শারীরিক পরিবর্তনের 6টি পয়েন্ট কি কি, এটা হচ্ছে তোমার প্রশ্নে গ নাম্বার প্রশ্নের মধ্যে আসার সম্ভাবনা অনেক বেশি সৃজনশীলের। আর হচ্ছে খ নাম্বার প্রশ্নে এই এতটুকু আসার সম্ভাবনা আছে যে বয়ঃসন্ধিকালে পরিবর্তন কি কি, এগুলো খ নাম্বার অথবা ক নাম্বার প্রশ্নের মধ্যে বা এমসিকিউতে আসতে পারে। কয়টি পরিবর্তন? অ্যান্সার হচ্ছে 3টি। এবার ডেসক্রিপটিভ টাইপের প্রশ্ন, মানে প্রয়োগমূলক অথবা উচ্চতর দক্ষতামূলক প্রশ্নের মধ্যে এই পরিবর্তনগুলোর ডিসক্রিপশন তোমাদের কাছে চাইতে পারে। সেক্ষেত্রে তোমরা এখানে ধৈর্য যে কয়টা পয়েন্ট আছে এগুলা খুব সুন্দর মতো আগে বোঝার পরে তারপরে সেটা মুখস্থ করে তোমরা খাতায় লিখবে ইনশাআল্লাহ। এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। প্রথমে দেখো শারীরিক পরিবর্তন। শারীরিক পরিবর্তনে কিরকম হয়? লম্বা হয়, দ্রুত লম্বা হয়ে ওঠা, দ্রুত ওজন বেড়ে যাওয়া। তার মানে মানুষ লম্বা হয় এবং তার ওজন বাড়ে, ঠিক আছে? শারীরিক পরিবর্তনে ছেলেদের 16 বা 17 বছর বয়সে, মানে তোমরা কিন্তু এখন বয়ঃসন্ধিকালে আছো যারা ক্লাসটি করতেছো আজকে, ঠিক আছে? নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের এখন যে বয়সটি, এই বয়সটি হচ্ছে মূলত একদম পিক টাইম, অ্যাডোলেসেন্সের পিক টাইম, মানে বয়ঃসন্ধিকালের একদম পিওর একটি সময়। সো এই বয়ঃসন্ধিকাল সময়ে তুমি তোমার নিজের শারীরিক পরিবর্তনগুলোই লক্ষ্য করো না, তাহলেই তুমি বুঝতে পারবে আসলে যে বয়ঃসন্ধিকালের পরিবর্তনগুলো কি কি। দেখো, ছেলেদের ক্ষেত্রে কি হয় বলতো? দাড়ি গোঁফ গজানো, মেয়েদের ক্ষেত্রে স্তন বর্ধিত হতে শুরু করা, তারপরে শরীরের বিভিন্ন অংশে লোম গজানো, ছেলেদের স্বরভঙ্গ হওয়া। স্বরভঙ্গ হওয়া মানে কি? যে এই যে একটা বাচ্চার কণ্ঠটা কত সুন্দর মিহি থাকে বা খুব সফট থাকে, বাট ওই সফট জায়গাটি থেকে তার কণ্ঠটা একটু মোটা হয়ে যাওয়া বা স্বরটি হচ্ছে ভেঙে যাওয়া। সো এই সময়টা হয় হচ্ছে আমাদের এই বয়ঃসন্ধিকালে, মূলত এই সময়টা হয়, এই বিষয়টা ঘটে। মেহজাবিন আক্তার লিখেছো, বোর্ডটা একটু বড় করেন। আচ্ছা, আমি বড় করতেছি। হ্যাঁ, আমি বায়োলজির টিচার মেহজাবিন আক্তার। আমি তোমাদের এই পরিবারে হচ্ছে যারা বিজ্ঞান বিভাগে আছে, অর্থাৎ সায়েন্সে, তাদের হচ্ছে আমি বায়োলজি পড়িয়ে থাকি, বায়োলজি এবং কেমিস্ট্রি পড়িয়ে থাকি। ওকে, আমি বোর্ডটি বড় করেছি যথেষ্ট, আশা করি এখন তোমরা দেখতে পাবে। আচ্ছা দেখো, তাহলে শারীরিক পরিবর্তনের মধ্যে আমরা প্রথমেই 2টা পরিবর্তন পড়লাম। একটা হচ্ছে দ্রুত লম্বা হয় এবং ওজন বেড়ে যায়, ছেলেদের ক্ষেত্রে দাড়ি গোঁফ গজানো, মেয়েদের স্তন বর্ধিত হওয়া, এইসব ঘটনা ঘটে। শরীরের বিভিন্ন অংশে লোম গজায়, শরীরের বিভিন্ন অংশে কি হয়? লোম গজায়। তারপরে ছেলেদের স্বরভঙ্গ হয়, ছেলেদের কি হয়? কণ্ঠটা ভেঙে যায় বা মোটা হয়ে যায়, ঠিক আছে? মানে স্বরটা হচ্ছে আকস্মিক পরিবর্তন হয়। একটা 6-7 বছরের বাচ্চা ছেলে এর কণ্ঠটা যেরকম, তুমি যদি একটা বাচ্চাকে, তোমার ভাই বা তোমার কোনো একটা কাজিনকে যদি 6-7 বছর বা 8-9 বছরে দেখে আসো, তুমি যদি 4-5 বছর পরে হঠাৎ করে তার সাথে দেখা হয়, ওই ছেলেটার সাথে, তখন তুমি তার ভয়েসে একটা আমূল পরিবর্তন লক্ষ্য করতে পারবা। মানে কণ্ঠটা কেমন জানি ফেড হয়ে গেছে, মানে একটু মোটা হয়ে গেছে বা একটু ভারী ভারী হয়ে যাচ্ছে। তো এটাকেই স্বরভঙ্গ বলে। এরপর হচ্ছে ছেলেদের বীর্যপাত এবং মেয়েদের হচ্ছে মাসিক হওয়া শুরু করে। মেয়েদের হচ্ছে তো প্রতি মাসেই হচ্ছে একটা নির্দিষ্ট সময় তাদের মাসিক হয়। সো এই পিরিয়ডটা হচ্ছে তাদের এই বয়ঃসন্ধিকালেই হওয়া শুরু করে এবং ছেলেদের হচ্ছে বীর্যপাত হওয়া শুরু করে এই একটি নির্দিষ্ট বয়সে, ঠিক আছে? তারপর দেখো, ছেলেদের বুক ও কাঁধ চওড়া হয়ে ওঠা এবং মেয়েদের কোমরের হাড় মোটা হওয়া। তাহলে মেয়েদের হচ্ছে কোমরের হাড় মোটা হয় এবং ছেলেদের বুক ও কাঁধ চওড়া হয়ে ওঠে, ঠিক আছে? সো এই যে টোটাল 6টি পয়েন্ট আছে, 6টি পয়েন্ট কিন্তু খুবই সহজ। এগুলো কিন্তু তোমাদের নিজেদের মধ্যেই পরিবর্তনগুলা হয়ে থাকে। সো নিজেদের দিকে তাকালেই তোমরা এই পরিবর্তনগুলো খুব তাড়াতাড়ি বুঝতে পারবে। তাহলে এই পরিবর্তনগুলো হচ্ছে শারীরিক পরিবর্তন। এরপরে দেখো মানসিক পরিবর্তন। মানসিক পরিবর্তন কি কি? এগুলো হচ্ছে মূল পয়েন্ট, প্রত্যেকটা পয়েন্ট থেকে মূল কথাটি জাস্ট জেনে নিবা। এবার দেখো মানসিক পরিবর্তন। মানসিক পরিবর্তনের মধ্যে প্রথম যে পরিবর্তনটি আছে সেটি হচ্ছে অন্যের, বিশেষত নিকটজনের মনোযোগ, যত্ন, ভালোবাসা পাওয়ার তীব্র ইচ্ছা।
এই যে ইচ্ছাটা তীব্র হয়। এই যে অ্যাডোলেসেন্স বা বয়ঃসন্ধিকালে একটা ছেলে বা একটা মেয়ে তার খুব আপনজন বা কাছের মানুষের কাছ থেকে একটু বেশি টেক কেয়ার পেতে চায়। তারা চায় একটু, ছেলেরা বিশেষ করে একটু সুপ্রিমেসি, একটু হচ্ছে তোমার যে আমাকে সবাই একটু চিনুক, আমাকে জানুক, বা আমাকে একটু আমি একটু প্রভাব খাটাই, হ্যাঁ, আমাকে সবাই একটু রেসপেক্ট করুক, এই বিষয়গুলো। আবার মেয়েদের ক্ষেত্রে হচ্ছে কাছের মানুষের কাছ থেকে তাদের খুব আদর যত্ন পাওয়ার খুব ইচ্ছা হয়। সো মানে এই বয়সটি হচ্ছে খুবই একটি ভালো লাগার বয়স, ঠিক আছে? যে তোমার যদি ভালো লাগে কোনো কিছু, সেটা খুব বেশি ভালো লাগার পর্যায়ে চলে যাবে। আবার যদি কোনো কিছু খারাপ লাগে, সেটাকে তুমি একদম বেশি খারাপ লাগার পর্যায়ে চলে যায়। তো এই যে একটা মানসিক যে একটা পরিবর্তন, বিশেষ করে ইমোশনাল ইমব্যালেন্স, এই ইমোশনাল ইমব্যালেন্সটা মূলত এই মানসিক পরিবর্তনের অন্যতম একটি লক্ষণ এই বয়ঃসন্ধিকালে। এরপরে দেখো, এই যে আমি মাত্র যে কথাটি বলেছি, এই যে আবেগ, হ্যাঁ, এই আবেগ জিনিসটা এই বয়ঃসন্ধিকালের সাথে খুব বেশি ওতপ্রোতভাবে জড়িত, ঠিক আছে? আবেগ, এই যে দেখো, আবেগ দ্বারা চালিত হওয়ার প্রবণতা সৃষ্টি হয়। যে আমরা অনেক সময় এমন হয় যে এই বয়ঃসন্ধিকালে আমাদের কোনো একটা সিনিয়র পার্সন যদি আমাদের বলে বা কোনো একটা ধমক দিয়ে কথা বলে, এই আমাকে কেন ধমক দিল, মানে এই যে একটা ভাব, এই ভাবটা চলে আসে। বা হচ্ছে কেউ যদি একটু তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে, এটাকে খুব বেশি পার্সোনালি নিয়ে নেওয়া হয়, যে আমাকে এটা কেন বলতে পারলো, বা আমাকে আমাকে কেন বলবে। মানে এই যে অল্পতে উত্তেজিত হয়ে যাওয়ার যে স্বভাব, বা এই যে আবেগ দ্বারা প্রচলিত, মানে একটু বিবেকটা হচ্ছে এই বয়সে একটু কম কাজ করে, আবেগটা হচ্ছে একটু বেশি কাজ করে এই বয়ঃসন্ধিকাল সময়টাতে। সো এই আবেগ দ্বারা প্রচলিত হওয়ার যে প্রবণতা, হ্যাঁ, এটা হচ্ছে বেশি হয় এই সময়টাতে। ছেলে ও মেয়েদের মধ্যে সম্পর্কের বিষয়ে কৌতূহল সৃষ্টি হয়। একটা ছেলের সাথে একটা মেয়ের সম্পর্ক কি, এই যে একটা জানার আগ্রহ, এই জানার আগ্রহটা শুরুই হয় মূলত এই বয়ঃসন্ধিকাল থেকে। বিফোর অ্যাডোলেসেন্স এই জিনিসটা খুব একটা ছেলে মেয়েদের মধ্যে কাজ করে না, ঠিক আছে? সো এরপরে দেখো, বিপরীত লিঙ্গের প্রতি, যে এই পয়েন্টের সাথে এই পয়েন্টটা মিল আছে, বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ সৃষ্টি হওয়া। তাহলে বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ সৃষ্টি হওয়াই হচ্ছে তোমার ছেলে মেয়েদের মধ্যে সম্পর্কের যে কৌতূহল, সেই কৌতূহলটা সৃষ্টি হওয়া। মানসিক পরিপক্কতার পর্যায় শুরু হয়। মানসিক পরিপক্কতা মানে কি? ম্যাচিউরিটি, এক কথায় ম্যাচিউরিটি, ঠিক আছে? ওকে, সরি, আমার একটা ফোন এসেছে। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, যে মানসিক যে পরিপক্কতা মানে কি বলতো? মেন্টাল ম্যাচিউরিটি মানে কি? যে কোনটি ঠিক কোনটি ভুল সেটি বোঝার সক্ষমতা কিন্তু এই বয়স থেকে শুরু হয়। কিন্তু যাদের হচ্ছে আবেগ দ্বারা যারা এই সময়টাতে বেশি নিয়ন্ত্রিত হবে, তারা হচ্ছে অনেক সমস্যার ফেস করবে ভবিষ্যতে। সো এই আবেগ জিনিসটাকে কন্ট্রোল করা শেখার বয়সই কিন্তু হচ্ছে এটা বয়ঃসন্ধিকাল, মানে তোমরা যেটাই আছো অলরেডি। সো এই আবেগ জিনিসটাকে আমাদের কন্ট্রোল করা শিখে আমাদের যে মেন্টাল ম্যাচুরিটিটা আসে এই বয়সে, সেই মেন্টাল ম্যাচুরিটিটা যদি কেউ কাজে লাগাতে পারে, তাহলে সে লাইফের সাকসেসের পর্যায়ে চলে যাবে। দেখো, লাইফে সাকসেস হওয়ার পর্যায়ে কিন্তু হচ্ছে অ্যাডোলেসেন্স, এখান থেকে শুরু হবে। এখান থেকে যারা সঠিক সিদ্ধান্ত নিবে, যারা হচ্ছে আবেগ দ্বারা প্রচলিত না হয়ে বিবেক দ্বারা প্রচলিত হবে, এরাই কিন্তু তোমার লাইফে হচ্ছে খুব বেশি দূর তাড়াতাড়ি আগাই যেতে পারবে। বাট যারা হচ্ছে আবেগটাকে বেশি প্রায়োরিটি দিবে, এই আবেগটা আসাটাই খুবই স্বাভাবিক, মানে এটা কিন্তু আমাদের মেনে নিতেই হবে। এমন না যে মানে আবেগ আসা এটা খারাপ জিনিস, অবশ্যই এটা ভালো জিনিস, আবেগ বিবেক দুইটাই থাকা লাগবে মানুষের মধ্যে। কিন্তু কখন আমাকে কোন কথা দ্বারা প্রভাবিত হইতে হবে, কখন হইতে হবে না, এই জিনিসের মধ্যে ডিফারেন্সিয়েট করাটা হচ্ছে মানসিক পরিপক্কতা। সেই মানসিক পরিপক্কতাই আমাদের এখান থেকে কন্ট্রোল করা শিখতে হবে। পরনির্ভরতার মনোভাব পরিবর্তিত হয়ে আত্মনির্ভর হওয়ার পর্যায়ে শুরু হয়। আত্মনির্ভর মানে নিজেই সবকিছু করা। ধরো তোমরা দেখবা ছোটবেলায় বাবা মায়ের সাথে অনেকেই অনেক জায়গায় ঘুরতে মানে অনেকেই অনেক জায়গায় ঘুরতে যাইতে ভালো লাগতো। বাট এই বয়ঃসন্ধিকালে মানে মনে হয় যে আমি একটু একলা যাই, বাবা মায়ের সাথে গেলে মানুষ বাচ্চা বাচ্চা মনে করবে, বা কি নাকি আমি তো এখন বড় হয়ে গেছি, যে এই যে একটা মনোভাব যে চলে আসে। সো এটার কথাই বলা হয়েছে যে পরনির্ভরতার মনোভাব পরিবর্তিত হয়ে আত্মনির্ভর হওয়া, মানে কারোর উপর ডিপেন্ডেন্সি না, মানে নিজে থেকে কিছু একটা করার যে চাওয়া। ওই যে তোমাদের হচ্ছে কাজী নজরুল ইসলাম 18 বছর বয়স নামে তার একটা কবিতা আছে, ইন্টারমিডিয়েটে উঠলে হয়তো তোমরা পাবা। সেই কবিতাটিতে এই বয়সের পজিটিভ দিকগুলা কিন্তু খুব সুন্দরভাবে ফুটাই তুলছে, তোমরা চাইলে সেই কবিতাটি পড়তে পারো। এরপরে দেখো, আচরণগত পরিবর্তন। এতক্ষণ আমরা কি পড়েছি বলতো? শারীরিক পরিবর্তন এবং মানসিক পরিবর্তন। এখন আমরা দেখবো সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা হচ্ছে বাইরে থেকে দেখা যায়, মানে সেটা হচ্ছে আচরণগত পরিবর্তন। মানে একটা বাচ্চার অ্যাডোলেসেন্স সময় তার কি আচরণগত বা হচ্ছে বিহেভিয়ারাল চেঞ্জ বা হ্যাবিচুয়াল চেঞ্জ কি হবে সেটা আমরা দেখব। প্রাপ্তবয়স্কদের মতো আচরণ করা শুরু করে, মানে
এই বয়সের ছেলেরা মেয়েরা একটু মানে বড় বড় একটু মনোভাব দেখানোর চেষ্টা করে যে আরে আমি তো বড় হয়ে গেছি, তাই না? মানে এই যে একটা প্রাপ্তবয়স্কদের মতো আচরণ, সেটা শুরু হয় এই বয়ঃসন্ধিকালে। তারপরে কি, সে যে একজন আলাদা ব্যক্তিত্ব, বিভিন্ন আচরণের মাধ্যমে এই বিষয়টি সে প্রতিষ্ঠা করার চেষ্টা করে যে আই এম সামথিং, আই এম ডিফারেন্ট ফ্রম আদার্স। এই যে মেন্টালিটি, এই মেন্টালিটিটা শুরু হয় এই বয়স থেকে। প্রত্যেক বিষয়ে নিজের মতামত প্রতিষ্ঠা করার একটা চেষ্টা থাকে। তারপরে দুঃসাহসিক, এই যে দুঃসাহসিক ও ঝুঁকিপূর্ণ কাজের প্রবৃত্ত হয়। তোমরা অনেকেই জানো কিনা জানি না, অনেকেই হয়তো জানো যে সেনাবাহিনী বা নৌবাহিনী, বিমান বাহিনী মানে ডিফেন্সে, হ্যাঁ ডিফেন্সে যারা চাকরি করে তাদের ডিফেন্সে ঢোকার বয়সটা কিন্তু মোটামুটি 16 বছর থেকে শুরু হয়। সো এই 16, 17, 18 বছরের যখন অ্যাডোলেসেন্সের একটা মানুষ যখন এই ডিফেন্স বা হচ্ছে একটা সামরিক বাহিনীতে যোগ দিবে, তখন কিন্তু তার আত্মবিশ্বাস, তার সাহস, সে কিন্তু দুঃসাহসিক কাজ করতে পারে। আর দেশের জন্য কিন্তু দুঃসাহসিক কাজের মানুষই দরকার। তো সেটা শুরুটা হয় কোত্থেকে? বয়ঃসন্ধিকাল থেকে। এই জন্য তারা ওইসব চাকরিতে এন্ট্রি বয়সটি রেখেছে হচ্ছে বয়ঃসন্ধিকালের একটা টাইমে, কারণ এই বয়সে মানুষরা বেশি দুঃসাহসিক হয়, ঠিক আছে, এবং ঝুঁকিপূর্ণ কাজ করতে চাওয়ার যে প্রবণতা, সেটা এই বয়স থেকেই শুরু হয়। এবার দেখ, উল্লেখ্য যে তৃতীয় লিঙ্গের ক্ষেত্রে উল্লেখিত পরিবর্তন সমূহ সুনির্দিষ্ট ক্যাটাগরিতে নাও পড়তে পারে। যারা হচ্ছে থার্ড জেন্ডার, তাদের ক্ষেত্রে এই পরিবর্তনগুলো সুনির্দিষ্ট ক্যাটাগরিতে নাও পড়তে পারে, ঠিক আছে? এটা শুধুমাত্র মেল আর ফিমেলদের জন্য প্রযোজ্য। সেক্ষেত্রে ঘাবড়ে না গিয়ে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। তৃতীয় লিঙ্গ মানেই তা অস্বাভাবিক এমন নয়, তবে কারো কারো ক্ষেত্রে চিকিৎসার প্রয়োজন হতে পারে। ওকে, তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা কি দেখলাম? এতক্ষণ পর্যন্ত আমরা বয়ঃসন্ধিকালের 3টি পরিবর্তন দেখেছি। একটা হচ্ছে শারীরিক পরিবর্তন, মানসিক পরিবর্তন এবং আচরণগত পরিবর্তন। এই পরিবর্তনগুলোর থেকে তোমাদের গ নাম্বার এবং ঘ নাম্বারের সৃজনশীলের প্রশ্ন আসতে পারে যে বয়ঃসন্ধিকালে একটি বাচ্চার কি পরিবর্তন, বা একজন মানুষের, একটা ছেলের বা একটি মেয়ের কি পরিবর্তন হয়, সেই জিনিসগুলো তোমাদের প্রশ্নে আসতে পারে। আচ্ছা, এতটুকু পর্যন্ত আমি যতটুকু পড়িয়েছি তার মধ্যে কারো কোনো প্রশ্ন থাকলে বা কারো কোনো কনফিউশন থাকলে আমাকে জানাতে পারো, আমি পরবর্তী টপিকে চলে যাব। কেউ কি বুঝতে পারো না, এমনকি কেউ আছো কোনো টপিক বুঝতে পারো না বা কারো কোনো কনফিউশন আছে, এরকম যদি কেউ থাকো আমাকে একটু কমেন্ট করে জানাও। আমি হচ্ছে নেক্সট টপিকে চলে যাব। যদি ক্লিয়ার হয়ে থাকো তাহলে সেটাও জানিয়ে দাও, আমি নেক্সট টপিকে চলে যাব। ওকে তাশরিফা, ক্লিয়ার, থ্যাংক ইউ। ওকে, তাহলে আমি নেক্সট টপিকে চলে যাচ্ছি। আচ্ছা, ইরান কমেন্ট করেছে হচ্ছে ক্লিয়ার স্যার, অ্যান্ড ইটস অ্যাকচুয়ালি রিলেটেবল, রাইট? অবভিয়াসলি রিলেটেবল। সো এই রিলেটেবল জিনিসগুলো নিয়ে আমাদের কিন্তু সচেতন হতে হবে। অনেকে এই জিনিসগুলো আমি অনেক শিক্ষকদের ভিতরেও দেখেছি হচ্ছে তোমার মানে এইসব চ্যাপ্টার আসলে মানে তারা একটু স্কিপ করতে চেষ্টা করে বা হচ্ছে খুব ফিল্টার ইউজ করে তারপরে পড়ানোর চেষ্টা করে। বাট আসলে সব জায়গায় তো আসলে তুমি এত ফিল্টার, এত লজ্জা রেখে লাভ কি? বলো, তোমার তো শিখতে হবে। এমন না জিনিসগুলো নেগেটিভ, তুমি নেগেটিভ কিছু শিখতেছো। তোমার শারীরিক বিষয়, তোমার মানসিক বিষয়, তোমার আচরণগত বিষয়, এগুলো তো তোমাকে জানতে হবে, তাই না? এগুলো সম্বন্ধে তোমার সচেতন হইতে হবে। তোমার আপকামিং জেনারেশন, তোমার থেকে যে আপকামিং জেনারেশন আসবে বা তোমাদের পরের জেনারেশন, তাদেরকে তোমাদের এই শিক্ষাগুলো দিতে হবে। কারণ এইগুলো না জানলে মানুষ অনেক সময় অনেক ঝুঁকিপূর্ণ কাজ করে। মানে তারা ভাবে কি যে আমি একটা ঝুঁকি নিচ্ছি, এটা নেওয়াই মনে হয় উচিত, কিন্তু আসলে কোনটা উচিত বা না উচিত সেটা যদি তুমি আগে থেকেই সচেতন হও, তাইলে তো তোমার আসলে ভুল করার সম্ভাবনা খুব কম থাকবে, তাই না? সো আমাদের এই বয়সে যে বিষয়গুলো হচ্ছে স্বাভাবিক, সেগুলো আমাদের মেনে নিয়ে আমাদের সামনে আগায় যেতে হবে। আচ্ছা, নুসাইবা ক্লিয়ার, ওকে, নিশাত ক্লিয়ার, ওকে। আসো তাহলে আমরা নেক্সট টপিকে চলে যাই। ওকে, এখানে একটা ছক আছে যে বয়ঃসন্ধিকালে শারীরিক পরিবর্তন মেয়েদের ক্ষেত্রে কিরকম, ছেলেদের ক্ষেত্রে কিরকম, আর মানসিক পরিবর্তন উভয়ের জন্য কিরকম। এই জিনিসটি তোমাদের হোমওয়ার্ক থাকবে। এই ছকটি তোমরা একটু পূরণ করে গ্রুপে হচ্ছে আপলোড দিবা, ঠিক আছে? গ্রুপে এই জিনিসটা আপলোড দিবা, এই ছকটি পূরণ করে। আমি দেখবো যে কার ছকটি কতটা যুক্তিযুক্ত হয়েছে এবং কার ছকটি, কার ইনফরমেশনগুলা খুব বেশি ইনফরমেটিভ এবং খুব একটা লজিক্যাল। সো এই জিনিসগুলা সবাই একটু হোমওয়ার্ক দিবা। আমি এখানে HW লিখে রাখলাম। এটা হচ্ছে আজকে তোমাদের HW থাকবে। যে এটার পেজ নাম্বারটা আমি তোমাদের একটু বলি। পেজ নাম্বারটি হচ্ছে 89, চতুর্থ অধ্যায়ের 89, 89 নম্বর পেজের যে ছকটি, এটা হচ্ছে তোমাদের আজকের হোমওয়ার্ক। আচ্ছা, এরপরে দেখো বয়ঃসন্ধিকাল পরিবর্তনের কারণ। আচ্ছা, কারণগুলা অনেক কারণ আছে। তারপরে হচ্ছে দৈহিক স্বাস্থ্য ঠিক রাখা, মানসিক স্বাস্থ্য ঠিক রাখা, বয়ঃসন্ধিকালীন বিবাহ ও গর্ভধারণ, স্বাস্থ্য ঝুঁকি, স্বাস্থ্যগত সমস্যা, শিক্ষাগত সমস্যা। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমাদের এখানে
ইম্পর্টেন্ট টপিকগুলো আরো সামনে, ইম্পর্টেন্ট টপিকগুলো ছাড়া যেগুলো ক্যাজুয়াল টপিক আছে ওগুলো আমি একটু শর্টে জাস্ট একটু বলে যাই, যেহেতু আমাদের ক্লাস টাইম শর্ট এবং এরপরে আমাদের আরো একটি চ্যাপ্টার শুরু করতে হবে। সেটা হচ্ছে দেখো বয়ঃসন্ধিকালে পরিবর্তনের যে কারণ, এই কারণের মধ্যে তোমরা জাস্ট এখান থেকে কিছু কিছু লাইন দাগিয়ে রাখতে পারো। সেটা হচ্ছে যে সাধারণত ছেলে মেয়েদের 11 থেকে 19, কত বছর বলতো, 11 বছর থেকে 19 বছর, এই সময়কালকে বয়ঃসন্ধিকাল বলে। তাহলে বয়ঃসন্ধিকালের আরো একটা সংজ্ঞা আমরা পেয়ে গেলাম, ঠিক আছে, যে বয়ঃসন্ধিকাল কাকে বলে। ছেলে মেয়েদের ক্ষেত্রে সাধারণত 11 থেকে 19 বছর বয়স, এই বয়সটাকে অ্যাডোলেসেন্স বা বয়ঃসন্ধিকাল বলে। আচ্ছা, এখানে কি হয় দেখো, বয়ঃসন্ধিকালে যে সকল পরিবর্তন ঘটে তার জন্য দায়ী হচ্ছে হরমোন, ঠিক আছে। এই হরমোন নামক এক ধরনের রাসায়নিক পদার্থ আছে। হরমোন কি? এক ধরনের রাসায়নিক পদার্থ। এই রাসায়নিক পদার্থ তোমার শরীরে বেশি ক্ষরণ হয় এই বয়ঃসন্ধিকালে, অন্য কোনো টাইমে এত পরিমাণ ক্ষরণ হয় না, বা হরমোনাল যে ইমব্যালেন্সটা এত পরিমাণে ইমব্যালেন্স হয় না কখনো, যে কখনো তোমার ডোপামিন হুট করে অনেক পিকে চলে গেল, ডোপামিন নামক একটা হরমোন তোমার খুব তাড়াতাড়ি রিলিজ হয়ে গেল অল্পতেই, আবার ধরো তোমার ডোপামিন খুব একটা রিলিজ হচ্ছে না। সো যখন রিলিজ হওয়ার কথা তখন ডোপামিন হরমোনটা রিলিজ হচ্ছে না, আবার যখন হওয়ার কথা না তখন বেশি পরিমাণে হচ্ছে। এই যে একটা ইমব্যালেন্স, এই ইমব্যালেন্সটা মূলত এই বয়ঃসন্ধিকালেই হয়। কেন হয়? এটা হচ্ছে শারীরিক একটা পরিবর্তন, মানে এটা ন্যাচারাল। আল্লাহ তাআলা আমাদের বা সৃষ্টিকর্তা গড আমাদের এভাবেই সৃষ্টি করেছেন যে আমাদের জীবনের একটা নির্দিষ্ট টাইম পিরিয়ডে এই হরমোনাল ইমব্যালেন্সটা থাকবে। আর এই হরমোনাল ইমব্যালেন্সের জন্যই একটু আগে যে আমরা 3 ধরনের পরিবর্তন পড়েছি, সেই পরিবর্তনগুলা শারীরিক, মানসিক এবং আচরণগত। এই পরিবর্তনগুলো মূলত এই একটা হরমোন, এই হরমোনের সবকিছুর দায়ী হচ্ছে এই হরমোন। এই হরমোনের ক্ষরণের কারণে হয়। এই হরমোনটা ক্ষরণ হয় কোত্থেকে? অন্তঃক্ষরা গ্রন্থি থেকে। এটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, যে হরমোন ক্ষরণ হয় কোত্থেকে? অন্তঃক্ষরা গ্রন্থি। 2 ধরনের গ্রন্থি আছে, একটা হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি, একটা হচ্ছে বহিঃক্ষরা গ্রন্থি। অন্তঃক্ষরা বা এন্ডোক্রাইন গ্ল্যান্ড, আর একটা হচ্ছে এক্সোক্রাইন গ্ল্যান্ড, মানে বহিঃক্ষরা গ্রন্থি। মনে রাখবা, বহিঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয় এনজাইম। এনজাইমও একটা রাসায়নিক পদার্থ যার কাজ হচ্ছে বিক্রিয়ার গতিকে ত্বরান্বিত করা, বিক্রিয়ার গতিকে বৃদ্ধি পাওয়ানো। আর এই হরমোনের কাজ হচ্ছে মানুষের প্রত্যেকটা অ্যাক্টিভিটি করা। যেমন ধরো আমি মানে হঠাৎ করে আমার খুব মানে একটা হাসির কথা মনে পড়ে গেল, আমি হাসতেছি একা একা, বা আমার ভালো লাগতেছে। তো এই ভালো লাগতেছে কেন লাগতেছে? কারণ আমার শরীরে একটা ভালো লাগার হরমোন ক্ষরণ হয়েছে। আবার কোনো কারণ নাই, আমার মনটা হঠাৎ করে খারাপ হয়ে গেল, বা কারো একটা কথা শুনে আমার খুব কষ্ট লাগলো। তাহলে এই যে খারাপ লাগা, কেন খারাপ লেগেছে? কারণ আমার শরীরে খারাপ লাগার একটা হরমোন ক্ষরণ হয়েছে। আবার ধরো আমার খুব সাহস হয়েছে, আমি খুব ঝুঁকিপূর্ণ একটা কাজ করব। কেন করব? কারণ ঝুঁকি নেওয়ার মতো একটা হরমোন এখানে আমার শরীরে ক্ষরিত হয়েছে। আচ্ছা, আমি একটু স্ক্রিনটা বড় করি। তাহলে এই যে আমি যা যা করতেছি, আমার সুখ দুঃখ, হাসি কান্না, সাহস, ভয়ের জন্য, যে কোনো কিছুর জন্যই আসলে হরমোনটা হচ্ছে দায়ী। আর এই হরমোনটাই হচ্ছে বেশি ক্ষরণ হয় মূলত এই বয়ঃসন্ধিকালে। আর এই হরমোনটা ক্ষরণ হয় কোত্থেকে? অন্তঃক্ষরা গ্রন্থি থেকে। আর বহিঃক্ষরা গ্রন্থি থেকে এনজাইম নিঃসৃত হয়। হরমোন শরীরের ভিতরে স্বাভাবিক শারীরিক প্রক্রিয়ার মাধ্যমে তৈরি হয়। ছেলে মেয়েদের শরীরে হরমোনের মাত্রা ভিন্ন, এ কারণে তাদের শরীর ও মনে যে পরিবর্তন হয় সেটিও ভিন্ন। তার মানে ছেলেদের হরমোন একরকম, মেয়েদের হরমোন আরেক রকম। সবই কি ডিফারেন্ট? না, স্পেশাল কিছু হরমোন আছে, যেমন ছেলেদের মধ্যে টেস্টোস্টেরন নামক একটি হরমোন ক্ষরণ হয়, এটাকে ম্যাসকুলিন হরমোনও বলা হয়। সো এই ম্যাসকুলিন হরমোনের জন্য মূলত হচ্ছে ছেলেদের দাড়ি গোঁফ হচ্ছে গজায়, হ্যাঁ, মুখে দাড়ি গোঁফ গজায়, তাদের বুক চওড়া হয়, তাদের হচ্ছে শরীরে লোম গজায়, বুকে লোম গজায়। সো এই কারণগুলোর জন্য ছেলেদের টেস্টোস্টেরন হরমোনের জন্য সে ছেলে। আর মেয়েদের ক্ষেত্রে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন দুইটি হরমোন ক্ষরণ হয়। এই দুইটি হরমোনের কারণে হচ্ছে তার মাসে একটি নির্দিষ্ট সময় পিরিয়ড হওয়া থেকে শুরু করে তার যে শারীরিক যে পরিবর্তনগুলো, যেগুলো ছেলেদের থেকে ডিফারেন্ট, এই যে শারীরিক পরিবর্তনগুলো হয় মূলত হচ্ছে এই হরমোনগুলোর কারণে। তারপর হচ্ছে তারা প্রসবকালীন যে তারা বাচ্চা প্রসব করে, সো এই বিষয়গুলো মূলত সবকিছুই হচ্ছে হরমোনের কারণে, ঠিক আছে। হরমোন ডিফারেন্ট দেখি আমাদের এই জিনিসগুলো হয়ে থাকে। আচ্ছা, এরপরে দেখো, এই যে এখানে লেখা আছে মেয়েদের জন্য ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন, ঠিক আছে। মেয়েদের জন্য কি কি হরমোন, এগুলো ইম্পর্টেন্ট, এমসিকিউতে আসবে কিন্তু, যে ছেলেদের কি হরমোন আর মেয়েদের কি হরমোন। মেয়েদের হচ্ছে দুইটি, ইস্ট্রোজেন আর এটা হচ্ছে প্রোজেস্টেরন। ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন। এই যে ছেলেদের দাড়ি গোঁফ গজাচ্ছে, মেয়েরা হচ্ছে নিজের চেহারা নিয়ে খুব বেশি কনসার্ন,
হ্যাঁ, দেখবা যে মেয়েরা হচ্ছে এই বয়সের মেয়েরা নিজের একটা মুখে পিম্পল হইলেও সেটা নিয়ে সে খুব কনসার্ন হয়ে পড়ে যে কেন এটা হইলো বা কিভাবে এটা দূর করা যায়, মানে সে তার চেহারা নিয়ে খুব বেশি উৎফুল্ল থাকে। ছেলেরাও সেম, ঠিক আছে, সে তার চুলটা একটু ঠিক করে, একটু বারবার নিজেকে একটু ভালো দেখাইতে চায় বা একটু স্মার্টলি চলাফেরা করতে চায়। এই যে একটা নিজের প্রতি একটা টেক কেয়ার বা নিজেকে একটু ভালো লাগানোর যে একটা চিন্তা, এটা শুরু হয় মূলত এই বয়ঃসন্ধিকাল থেকে। আচ্ছা, এখানে কিছু কিছু জিনিস আছে, এগুলো তোমরা একটু রিডিং পড়ে নিবা, জাস্ট তার মধ্যে 2টি লাইন তোমরা দাগিয়ে রাখতে পারো। সেটা হচ্ছে এটা যে 10 থেকে 17 বছর, 10 থেকে 17 বছর তখন মেয়েদের ঋতুস্রাব বা মাসিক শুরু হয়। নারীর সন্তান ধারণের সক্ষমতার লক্ষণ হলো নিয়মিত ঋতুস্রাব। এই ঋতুস্রাব নিয়মিত হওয়া মানেই হচ্ছে সেই নারীটি সন্তান জন্মদানে সক্ষম বা শি ইজ ক্যাপাবল টু প্রডিউস এ নিউবর্ন বেবি। সো এই জিনিসটা আসলে কখন, এই ঋতুস্রাব যখন হবে তখন থেকে এটা বোঝা যাবে যে তার বাচ্চার প্রজননের সক্ষমতা তার হয়েছে, ঠিক আছে। এবং সেই বয়সটা কখন হয় মেয়েদের ক্ষেত্রে, এই বয়সটা হচ্ছে ঋতুস্রাব হওয়ার বয়সটা হচ্ছে 10 থেকে 17 বছর। আর 13 থেকে 15 বছর বয়সে ছেলেদের শরীরে এই যে শুক্রাণু তৈরি হওয়া শুরু হয় এবং মাঝে মাঝে রাতের বেলা ঘুমের মধ্যে তাদের বীর্যপাত ঘটে। অর্থাৎ যখন 13 থেকে 15 বছর বয়সের একটা ছেলের শরীরের মধ্যে তাদের শুক্রাণু কি বলতো, শুক্রাণু হচ্ছে একটা জনন কোষ। শুক্রাণু কি একটা জনন কোষ। এই জনন কোষটা হচ্ছে তৈরি হয় মূলত মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে। সো এই শুক্রাণু আর মেয়েদের ক্ষেত্রে ডিম্বাণু, এটা তৈরি হয় কখন, মেয়েদের ক্ষেত্রে ডিম্বাণুটা তৈরি হয় মূলত ঋতুস্রাব হওয়ার সময়। ওই ডিম্বাণুটা তৈরি হলেই ঋতুস্রাবটা হওয়া শুরু করে। আর ছেলেদের শুক্রাণু যখনই প্রডিউস হওয়া শুরু করে তখনই ছেলেদের তোমার বীর্যপাত হওয়া শুরু করে। আচ্ছা, এবার দেখো, এই যে ছেলে ও মেয়ে উভয়ের মাঝেই শারীরিক পরিবর্তনের পাশাপাশি মানসিক পরিবর্তন শুরু হয়। এ বয়সে কল্পনাপ্রবণ, এই লাইনটা খুব ইম্পর্টেন্ট। কি বলতো, ইমাজিনেশনও থাকে, ছেলেমেয়েরা বেশি ইমাজিনেশনও থাকে, তারা ভাবতে পছন্দ করে। আচ্ছা, আমি ওই জায়গায় থাকলে কি করতাম, আমি যদি অমুক হইতাম, আমি যদি সরকার হইতাম, রাষ্ট্রপতি হইতাম, আমি যদি সালমান খান হইতাম, আমি যদি ক্যাটরিনা কাইফ হইতাম, বা এই যে একটা ইমাজিনেশনের মধ্যে থাকা, এই যে একটা মানে আমি যদি এটা হইতাম, ওইটা হইতাম, অমুক জায়গায় থাকতাম, তমুক জায়গায় থাকতাম, এই চিন্তাগুলা বা ভালো লাগার চিন্তাগুলা, এই চিন্তাগুলো আসে মূলত এখান থেকে। এই জন্য বলা হয়েছে ছেলে মেয়েদের এই বয়সে কল্পনাপ্রবণ হয় এবং আবেগ দ্বারা চালিত হয়। এই যে পরিপাটি রূপে নিজেকে সাজিয়ে রাখতে চায়, ঠিক আছে। এই যে একটা ফিগার আমরা দেখলাম, একটা মেয়ে খুব সুন্দর তার পরিপাটি করে সাজাচ্ছে নিজেকে। এই সময় ছেলেরা সাধারণত মেয়েদের প্রতি এবং মেয়েরা সাধারণত ছেলেদের প্রতি আকর্ষণ বোধ করে, এটা তোমরা জানোই। এভাবে ধীরে ধীরে কিশোরীরা প্রাপ্তবয়স্ক মানুষে পরিণত হয়। আচ্ছা, এইগুলো তোমরা রিডিং পড়তে পারবা, এগুলো হচ্ছে নর্মাল জিনিস, এগুলো তোমরা সবাই জানো এবং রিলেটেবল জিনিস তোমাদের সাথে। দৈহিক স্বাস্থ্য ঠিক রাখা, এইটা হচ্ছে জানার বিষয়, ঠিক আছে। এখান থেকে তোমরা এই বিষয়গুলা শুধু বইতে পড়লেই হবে না, এগুলো তোমরা অ্যাজ এ হিউম্যান বিং হিসেবে এগুলো তোমাদের শেখা উচিত। এই বয়সের সাথে এই জিনিসগুলো খুব বেশি রিলেটেবল দেখে এই জিনিসগুলো তোমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। দেখো, বয়ঃসন্ধিকালে ছেলে মেয়েদের মাঝে রাতের বেলা ঘুমের মধ্যে বীর্যপাত ঘটে, সেটাকে স্বপ্নদোষ বলে। কি বলে? স্বপ্নদোষ বলে। স্বপ্নদোষ ভয় বা লজ্জার কোনো বিষয় না, ইটস ন্যাচারাল, খুবই স্বাভাবিক। আমাদের যেমন ইউরিনেশন করতে হয়, প্রস্রাব পায়খানা যেমন একটা নর্মাল বিষয়, এই স্বপ্নদোষ এই জিনিসটাও একদম খুবই নর্মাল একটা বিষয়, ঠিক আছে। স্বপ্নদোষ বলা হলেও এটি কোনো দোষ না, ঠিক আছে। নামের মধ্যেই বাঙালিরা দোষ ঢুকায় রাখছে, এই জন্য এটাকে মানুষ একটা নেগেটিভলি একটা বিষয় দেখে। আসলে ইটস নট এ নেগেটিভ ইস্যু, ইটস ভেরি নর্মাল, ঠিক আছে। এটা স্বপ্নদোষ হওয়া মানে কি, একটা ছেলে ক্যাপাবল ফর রিপ্রোডাকশন, অর্থাৎ সে প্রজননের জন্য সে এখন তৈরি হয়েছে বা এখন সে সক্ষম, মানে তার মাধ্যমে এখন নতুন একটা জেনারেশন আসার সক্ষমতা হয়েছে। সো এটা ইটস এ গুড সাইন। এরপর দেখো, এটা এ বয়সের শরীরের একটি স্বাভাবিক কার্যক্রম, খুবই ন্যাচারাল কার্যক্রম। বয়ঃসন্ধিকালে সাধারণত 13 থেকে 15 বছরের মধ্যে ছেলেদের শুক্রাণু তৈরি হয়। 13 থেকে 15 বছরের মধ্যে ছেলেদের শুক্রাণু তৈরি হয়। কখনো কখনো ঘুমের মধ্যে বীর্যের মাধ্যমে শুক্রাণুটা বাইরে বের হয়ে যায়। শরীরের স্বাভাবিক প্রক্রিয়াতেই শরীর থেকে বীর্যপাত হয়, স্বাভাবিক প্রক্রিয়াতেই কিন্তু শরীর থেকে বীর্যপাতটা হয়, তা অবিরাম তৈরি হতে থাকে। স্বপ্নদোষ হলে গোসল করে পরিষ্কার হওয়া ছাড়া অন্য কিছু নিয়ে দুর্ভাবনা করার কিছু নেই। তার মানে ছেলেদের যখনই স্বপ্নদোষ হবে তখনই কি করতে হবে, মাস্ট বি তাকে গোসল করতে হবে, খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে, ক্লিন ভাবে, সাবান দিয়ে ভালো মতো পরিষ্কার পরিচ্ছন্ন করলে, গোসল করলে সব ঠিক আছে, ঠিক আছে। ইটস নর্মাল। এই সময় শরীর দ্রুত বেড়ে ওঠে। যে শরীর দ্রুত বেড়ে ওঠে বলে পুষ্টিকর খাবার, এই যে দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট থিং, যে পুষ্টিকর খাবার বা নিউট্রিশিয়াস ফুড,
এই ফুডটা আপটেক করতে হবে, এই বয়সে বেশি বেশি করতে হবে। বিশেষ করে বেশি বেশি করে শাকসবজি, এই যে মনে রাখো কি কি খাইতে হবে, শাকসবজি খাইতে হবে এবং বেশি বেশি পানি পান করতে হবে। এই বয়সে ছেলেমেয়েরা শাকসবজি খেতে চায় না। হ্যাঁ, তোমাদের এই যে মানে বর্তমানে যে জেনারেশনটা আছে জেনজেট, এই জেনারেশনের ভিতরে শাকসবজি খাওয়াটাকে একটা ব্যাকডেটেড একটা জিনিস দেখা হয়, যে আরে ধুর আমি ঝিঙা খাই, আরে ধুর আমি পটল খাই না, আমি করলা খাই নাকি, দূর করলা একটা খাওয়ার জিনিস হলো নাকি। মানে শাকসবজি না খাওয়াটা মানে পর্শ, খাওয়াটা মানে কেমন জানি, আরে তুমি এটা খাও, মানে এরকম না আসলে, ঠিক আছে। শাকসবজি খেতে হবে এই বয়সের জন্য, বয়সন্ধিকালের জন্য, মানে এটা মাস্ট ম্যান্ডাটরি। কারণ তোমার শরীরে একটা আকস্মিক পরিবর্তন আসা শুরু করেছে, ছেলেদের শুক্রাণু এবং মেয়েদের ডিম্বাণু তৈরি হওয়া শুরু করেছে। তার মানে এখানে একটা জিনিস তোমার শরীর থেকে বের হয়ে যাচ্ছে, তাহলে সেই জিনিসের ঘাটতি কিন্তু তোমার শরীরে সৃষ্টি হচ্ছে। সেই ঘাটতি যদি তুমি পূরণ না করো, তাহলে কিন্তু ওই ঘাটতিটা চিরজীবন থেকে যাবে, একদম বৃদ্ধ বয়স পর্যন্ত থেকে যাবে, ঠিক আছে। যার কারণে আমাদের এই সময় খাবার দাবার, বিশেষ করে শাকসবজি বা পুষ্টিকর যে সকল খাবার আছে, স্পেশালি পানি খাইতে হবে বেশি বেশি। পানি কম খাওয়াটাকে অনেকে মানে স্মার্টনেস মনে করে, আমি জানি না এটা কেন বাচ্চাদের ভিতরে এই ধারণা আসে। পানি কম হলেও 2 থেকে 2.5 লিটার পানি খাইতে হবে রেগুলার, এবং সেটা নিজ উদ্যোগে। তোমাকে বারবার মা বলে বলে খাওয়ায়, ইটস নট স্মার্টনেস, ঠিক আছে। যে আমার মা আমাকে খাইয়ে দেয় বা আমাকে বলে বলে খাওয়াইতে হয়, এটা খুবই একটা অজ্ঞতা, মানে জ্ঞানের স্বল্পতা, ঠিক আছে। তুমি স্মার্ট কখন হবো, যখন তুমি ঠিক টাইম মতো পানি খাবা। তুমি অনেক বেশি, যে যত সবজি খাইতে পারো সে তত স্মার্ট, ঠিক আছে। এই জিনিসগুলো মাথায় রাখবা। সো এই কাজগুলো, যেহেতু তোমরা বয়সন্ধিকালে আসছো, তোমরা না দুঃসাহসিক কাজ করো, তাহলে এই দুঃসাহসিক কাজ যারা সবজি খাও না তারা করে একটু দেখাইয়ে দাও, যারা একটু পানি কম খাও তারা একটু বেশি পানি খেয়ে একটা দুঃসাহসিক কাজ দেখাইয়ে দাও। কারণ তোমার সাথে ছেলেমেয়েরা তো খুব একটা পানি খায় না, সবজি খায় না, তুমি সেখানে খাইলে তুমি একটা দুঃসাহসিক কাজ করছো। আচ্ছা, এরপরে দেখো, বয়সন্ধিকালে সবাই খুব আবেগপ্রবণ হয়ে ওঠে, আমরা আগেই পড়েছি, হরমোনের ক্রিয়া থাকে, তারপরে সবকিছু আস্তে আস্তে স্বাভাবিক হয়। এই ছেলেদের মতো মেয়েদেরও বয়সন্ধিকালে অনেক পরিবর্তন ঘটে। এ সময় মেয়েদের শরীরে যেসব পরিবর্তন ঘটে তার মধ্যে ঋতুস্রাব বা মাসিক, সাদা স্রাব সবচেয়ে উল্লেখযোগ্য। সাধারণত 9 থেকে 13 বছর, কয় বছর, 9 থেকে 13 বছর বয়সের মধ্যে মেয়েদের ঋতুস্রাব শুরু হয়। তাহলে এটা ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য, যে মেয়েদের ঋতুস্রাব শুরু হয় কবে থেকে, তাদের 9 থেকে 13 বছর এই বয়সের মধ্যে তাদের ঋতুস্রাব হওয়া শুরু করে। প্রত্যেক মাসে একবার ঋতুস্রাব হয়, প্রতি মাসে একবার ঋতুস্রাব হইলে এটা হচ্ছে নর্মাল, এই জন্য এটাকে বলা হয় মাসিক। মাসিক কথাটা আসছে মাস থেকে, যেহেতু এক মাসে একবার। এরপরে দেখো, মেয়েদের ক্ষেত্রে ঋতুস্রাব শরীরের একটি স্বাভাবিক ব্যাপার। মেয়েদের ক্ষেত্রে ঋতুস্রাব, ছেলেদের যেমন বীর্যপাতটা খুবই একটা স্বাভাবিক একটা বিষয়, মেয়েদের ক্ষেত্রে ঋতুস্রাবটা এটা ওই যে প্রস্রাব পায়খানার মধ্যেই খুবই একটা নর্মাল ন্যাচারাল একটা থিং। এটা হবি, মানুষ যেহেতু তুমি, সো এটা তোমার হবি, এটা খুবই স্বাভাবিক বিষয়। এটাকে অস্বাভাবিক করার বা লজ্জাজনক কিছু একটা করে দেখার আসলে কিছু নাই। সো এই বিষয়গুলো খুবই নর্মাল, ইটস ভেরি নর্মাল। এরপরে দেখো এখানে, আচ্ছা, এখানে 3 থেকে 5 দিন পর্যন্ত রক্তস্রাব হতে পারে, কারো কারো ক্ষেত্রে এই সময়টা কিছুটা কম বেশি হতে পারে, বাট এভারেজে রক্তস্রাব বা ঋতুস্রাবটা হচ্ছে 3 থেকে 5 দিন বা এরকম একটা টাইমিং এর মধ্যেই থাকে। তখন কখন ঋতুস্রাব শুরু হবে সেই সময়টুকু অনুমান করে তার জন্য আগে থেকে প্রস্তুতি নিয়ে রাখতে হবে মেয়েদের ক্ষেত্রে। একটা মেয়ের কখন মাসিক, নির্দিষ্ট মাসের কোন টাইমে তার ঋতুস্রাবটা হবে, এইটা হচ্ছে সে নিজে ক্যালকুলেশন করে হিসাব করে রাখবে, এবং ওই সময়ের আগে পূর্ব প্রস্তুতি, তার যদি কোনো ইম্পর্টেন্ট কাজ করার থাকে সে কাজগুলো সে আগে আগে করে নিবে বা সেই টাইমের পরে করে নিবে। ওই টাইমের মধ্যে সে রিল্যাক্স থাকবে, তার কোনো ভারী কাজ বা তার কোনো হচ্ছে বিশেষ কোনো কিছু করার আসলে ওইভাবে প্ল্যানিংটা রাখা উচিত না। কেন? কারণ ওই টাইমে মেয়েদের ভিতরে অনেক বেশি হরমোনাল চেঞ্জ আসে, ঠিক আছে। চেঞ্জগুলোর মধ্যে সব থেকে উল্লেখযোগ্য চেঞ্জ হচ্ছে যে তাদের মেজাজ খিটখিটে থাকে, হ্যাঁ, খুব বেশি আবেগপ্রবণ হয়ে যায় তারা, ঠিক আছে। বাবা মায়ের বেশি কাছাকাছি থাকতে চায়, একা ঘুমাইতে হয়তো ভয় পায়, বা হচ্ছে তার একা থাকতে ভালো লাগে না, তার হয়তো চকলেট বা হচ্ছে তোমার আইসক্রিম বা হচ্ছে মানে মজাদার কোনো খাবার খেতে ইচ্ছা করে, বা তখন সে স্বাভাবিক মানুষের সাথে যেভাবে আচরণ করে তখন হয়তো একটু রুড বিহেভ করে ফেলে, বাট এটা খুবই নর্মাল, ইটস নট এ বিগ ডিল। এটা কিন্তু আসলে এটাই এই বয়সের নিয়ম, বা এইটার স্বাভাবিক প্রক্রিয়াই হচ্ছে এটা সবাইকে বুঝতে হবে, জানতে হবে। ফ্যামিলির প্রত্যেকটা মানুষকে এই বিষয়ে সচেতন হইতে হবে যে আসলে হ্যাঁ, এখন একজন মেয়ের যে বয়সটা চলছে সেই বয়সে যদি তার ঋতুস্রাব বা মাসিক হয়, তখন তার ভিতরে যে মানসিক যে পরিবর্তনগুলো বা বিহেভিয়ারাল যে চেঞ্জগুলো, এটা আগে বুঝতে হবে যে মেয়েটার ভিতরে এই যে চেঞ্জটা আসছে এটা নর্মাল। এই নর্মাল চেঞ্জটা মেনে নিয়ে তাকে সেভাবে খুব সুন্দরভাবে ট্রিট করতে হবে, তার সাথে ভালো ব্যবহার করতে হবে। তাহলে হচ্ছে, কারণ এই সময় একটা মেয়ের সব থেকে বেশি যেটা দরকার সেটা হচ্ছে মানসিক সাপোর্ট। সেই সাপোর্টটা একজন মেয়ের খুব বেশি দরকার হয়। কেন? কারণ জাস্ট বিকজ অফ হরমোন ছাড়া এখানে আর কিছুই না। এই হরমোনগুলা ক্ষরণ হয় দেখেই মেয়েদের ভিতরে এই ধরনের পরিবর্তন আসে। আচ্ছা, এরপরে দেখো এখানে আরেকটা জিনিস, যে মাসিকের সময় আজকাল পোশাক হিসেবে ব্যবহার করার জন্য প্যাড পাওয়া যায়। প্যাড জোগাড় করা সহজ না হলে পরিষ্কার জীবাণুমুক্ত তুলা
তুলা বা পরিষ্কার শুকনো কাপড় ব্যবহার করা যেতে পারে। মাসিকের সময় ব্যবহার করা কাপড় শোষক হিসেবে আবার ব্যবহার করতে হলে সাবান দিয়ে গরম পানিতে ধুতে হবে এবং রোদে শুকিয়ে গুছিয়ে রাখতে হবে। এই কাপড় অন্ধকার ও স্যাঁতস্যাঁতে জায়গায় রাখা ঠিক নয়, তাহলে বিভিন্ন রোগ জীবাণু দ্বারা আক্রান্ত হওয়ার আশঙ্কা আছে। যে ঋতুস্রাব বা মাসিকের সময় হচ্ছে মেয়েদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে, যেমন হচ্ছে প্যাড যেগুলো সেগুলো হচ্ছে ইউজ করতে পারে তারা, বা যদি ইউজেবল কোনো রিইউজেবল কোনো একটা কাপড় হয় সেই কাপড়টা বারবার তাকে ভালো সাবান দিয়ে ধুয়ে তারপরে রোদে ভালোভাবে শুকিয়ে তারপর ইউজ করতে হবে, না হলে তার একটা ইনফেকশন হওয়ার একটা চান্স আছে জীবাণুর মাধ্যমে। এরপর দেখো মানসিক স্বাস্থ্য ঠিক রাখা। মানসিক স্বাস্থ্য ঠিক রাখা কিরকম সম্ভব বলতো? যে এই যে পরিবারের অন্য সদস্যদের সেই পরিবর্তনের বিষয়গুলো মনে রেখে তাদের সাথে বন্ধুসুলভ ও সহানুভূতিশীল আচরণ করতে হবে। ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রেই সেম, কারণ একটা ছেলে এই সময় খুব মাথা গরম থাকে, তাকে কেউ কিছু বললেই সে একটু চেতে যায়, ঠিক আছে? এই জিনিসগুলো আসলে পরিবারের মানুষদের বুঝতে হবে, তাদেরকে ওইভাবে হ্যান্ডেল করতে হবে যে আচ্ছা ঠিক আছে ছেলেটার এখন অ্যাডোলেসেন্স চলতেছে, তাকে একটু বুঝিয়ে বলি বা একটু সহানুভূতি দিয়া বলি। হ্যাঁ, তাই বলে এই না যে এই বুঝিয়ে বলা বা এই সহানুভূতিটাকে এই বয়সের ছেলেমেয়েরা দুর্বলতা হিসেবে ভেবে নিবে, তখন তাদেরকে শাসন করতে হবে। অর্থাৎ শাসন এবং বারণ এবং হচ্ছে আদর, মায়া যত্ন এবং সহানুভূতি, এই তিনটা একসাথে ব্যালেন্স করে তারপর তাদের সাথে ট্রিট করতে হবে। আচ্ছা, এরপরে দেখো এখান থেকে আসলে পরীক্ষা আসার মতো তেমন কিছু নেই। বয়ঃসন্ধিকালে বিবাহ ও গর্ভধারণ কি? আসলে দেখো এই গর্ভধারণ জিনিসটা কি? গর্ভধারণ দেখো এটা ইম্পর্টেন্ট, এটা ক বা ক্ষয়ের জন্য ইম্পর্টেন্ট। গর্ভধারণ হচ্ছে পুরুষের শুক্রাণু। যে পুরুষের শুক্রাণু যখন মেয়েদের ডিম্বাণুর সাথে মিলিত হয় তখন একটি মেয়ে গর্ভধারণ করে, অর্থাৎ তার শরীরে সন্তান গড়ে ওঠার প্রক্রিয়াটা শুরু হয়। মেয়েদের জন্য এটি একটি বিশেষ শারীরিক প্রক্রিয়া এবং শুধু সন্তান গর্ভে এলেই শরীরে এই বিশেষ পরিবর্তনগুলো ঘটে। তার মানে এই গর্ভধারণ কথাটা শুধুমাত্র মেয়েদের জন্য প্রযোজ্য বা নারীদের জন্য প্রযোজ্য। কখন? যখন একটা শুক্রাণু একজন মেয়ের ডিম্বাণুর সাথে মিলিত হবে, তখন সেখান থেকে জাইগোট হবে, সেই জাইগোটটা পরবর্তীতে ভ্রূণে পরিণত হবে, সেই ভ্রূণটা আস্তে আস্তে ডেভেলপমেন্ট হয়ে সেটা একটা হিউম্যান বডিতে পরিণত হবে। সেই হিউম্যান বডিটা যখন মায়ের পেটে পরিপক্ক হবে তখন সে একটা নির্দিষ্ট সময় পরে ভূমিষ্ঠ হবে। আচ্ছা, তাহলে দেখো গর্ভধারণের প্রথম কয়েক মাস মেয়েদের শরীরে কিছু অস্বাভাবিক লক্ষণ দেখা যায়, তার মধ্যে এই তিনটা গুরুত্বপূর্ণ। বমি ভাব বা বমি হওয়া, এই যে একটা ফিগারে এখানে পাশে দেখানো হচ্ছে, মাথা ঘোরা, বারবার প্রস্রাব হওয়া। তার মানে এই তিনটা পয়েন্ট হচ্ছে গর্ভধারণের কি বা গর্ভধারণের লক্ষণগুলো কি কি। এই ধরনের প্রশ্ন যদি আসে ক নাম্বার বা খ নাম্বারে, মানে জ্ঞান অথবা অনুধাবনমূলক প্রশ্নে, তখন তোমরা এই পয়েন্টগুলো উল্লেখ করবা। আচ্ছা, এরপরে দেখো স্বাস্থ্য ঝুঁকি। এখানে বিভিন্ন স্বাস্থ্য ঝুঁকি আছে। এখানে দেখো এখানে খুব গুরুত্বপূর্ণ একটা লাইন তোমরা জেনে রাখো, সেটা হচ্ছে এই যে একটি মেয়ে যদি 20 বছর বয়সের আগে গর্ভবতী হয় তখন তাদের নিজেদের শারীরিক বৃদ্ধি ও গঠন অসম্পূর্ণ হয় না বলে নানা ধরনের শারীরিক সমস্যা হতে পারে। তোমরা দেখবা যে আমাদের যারা মায়েদের বয়সী আছে বা হচ্ছে যারা চাচি বা আপ টু 40 এজের বা 45-50 এজের যেসব নারীরা আছে, তাদের কিন্তু খুব অল্প বয়সে বলতে আফটার 30 বা 25 অথবা 35 এর পরে তাদের কোমরে ব্যথা, হ্যাঁ, হাঁটুর গিরায় ব্যথা বা হচ্ছে তোমার গোড়ালিতে ব্যথা হওয়া শুরু করে অল্প, মানে খুব তাড়াতাড়ি হচ্ছে নারীদের বা আমাদের মায়েদের চাচিদের হচ্ছে তোমার ওই যে কোমরে ব্যথা হওয়া শুরু করে বা হাড়ে ব্যথা হওয়া শুরু করে এক কথায়। সো এই যে হাড়ে ব্যথার, এটা স্যারকে দেন। আচ্ছা, আমার তো 90 মানে কমার্স ক্লাস, সমস্যা নাই, কমার্সের জন্য বের হবে। আচ্ছা ঠিক আছে, আসেন স্যার। আচ্ছা, তোমাদের তৌহিদ স্যার তোমাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট নিয়ে এসেছে, সো এই জিনিসটা একটু দেখো। কেমন আছো তোমরা? আমি মনে হয় একদিন 9-10 ঢুকছিলাম বিজ্ঞান ক্লাসে। সো আমাদের একটা প্রাউড মোমেন্ট চলতেছে ইউটিউব পরিবারের, একটু বয়াটা দেন। অবশ্যই স্যার প্লিজ। ঠিক আছে, ওকে। আমাদের একটা খুবই মানে আজকে সুখের দিন। সবচেয়ে বড় কথা হচ্ছে তোমাদের সামনে যে স্যার ক্লাস নিচ্ছেন, আমরা উনার প্রথম ইউটিউব পরিবারের পক্ষ থেকে বইটা হচ্ছে পাইছি। এই হচ্ছে আমাদের সেই স্যার, ঠিক আছে? মাত্র 23 দিনে আমাদের জীববিজ্ঞানী বইটা আসছে ইউটিউব পরিবারের পক্ষ থেকে। সো এই বইয়ের রাইটার হচ্ছেন আপনাদের এই সামনে যাকে দেখতেছেন, মানে অনেক জ্ঞানী গুণী মানুষ। সেটার নিঃসন্দেহে একটা ছোট্ট একটা ইমপ্লিমেন্ট আমরা আমাদের এই বইয়ের মাধ্যমে পাইছি। সো এত সুন্দর করে একটা বই লিখছেন উনি সায়েন্সের বাচ্চাদের জন্য। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনাদের আর্টস কমার্সের জন্য বিজ্ঞান বিষয়ক বই আসতেছে, এবং সেটা রাইটারও কিন্তু স্বয়ং আমাদের এই স্যার। সো আমাদের আজকের খুবই প্রাইড মোমেন্ট। আমরা যদি অফলাইন হইতাম সবাইকে মিষ্টি খাওয়াইতাম, অলসো আমাদের স্যারকেও। সো এই হচ্ছে আমাদের ইউটিউব পরিবারের প্রথম বই, ঠিক আছে? সো আপনারা ক্লাস করেন স্যারের, এবং শীঘ্রই আমরা আস্তে আস্তে, হয়তো এই বছর সম্ভব জানি না, এই বছর সম্ভব কিনা, যেহেতু এটা অনেক মানে লম্বা দিনের একটা সফর,
বাট প্রত্যেকটা শ্রেণীর জন্য আলাদা আলাদা করে বই আসতেছে। আপনাদের শাহিনুর স্যার কমার্সের অ্যাকাউন্টিং বইটা বানাচ্ছেন, সো আমার প্রত্যেকটা টিচারেরই বই আসছে এই ইরু পরিবারের পক্ষ থেকে। সো সেই সুবাদে আজকের প্রথম বই হচ্ছে আমাদের এই স্যারের আসছেন। সো স্যার খুবই এফোর্ট দিয়েছেন, সবাই স্যারকে কংগ্রাচুলেশন জানাও কমেন্ট বক্সে। থ্যাংক ইউ স্যার, এবং- থ্যাংক ইউ। হ্যাঁ, এবং আমি বলেন। একটু বলি স্যার, সেটা হচ্ছে আমি যে শুধু একাই যে বইটি তৈরি করেছি বিষয়টা কিন্তু এমন না। হ্যাঁ, আমি হচ্ছে বেসিক পার্টটি আমি কমপ্লিট করেছি, বাট এই বইয়ের ডিজাইন থেকে, বইয়ের প্রচ্ছদ থেকে শুরু করে যা যা যাবতীয় বিষয় আছে সব বিষয়গুলো দেখেছেন হচ্ছে আমাদের সবার প্রিয় তৌহিদ স্যার। তোমরা অবশ্যই স্যারকে চিনো, স্যারের ক্লাস তোমরা দেখেছো হয়তো। সো এই স্যার হচ্ছে আমাদের খুব বেশি হেল্প করেছে, এবং আমাদের সাথে আরও ছিলেন মোতাকাব্বির স্যার, আমাদের পদার্থবিজ্ঞান শিক্ষক, তোমাদের কমার্সের শিক্ষক হচ্ছে শাহিনুর স্যার। সো আমরা সবাই মিলে হচ্ছে, আমাদের প্রিন্স স্যার ছিল, সবাই মিলে আমরা একত্র হয়ে বিভিন্ন কাজের মাধ্যমে এই বইটিকে একটি পূর্ণাঙ্গ রূপে তোমাদের সামনে আনতে পেরেছি। এবং সব থেকে সৃষ্টিকর্তার কাছে অনেক বেশি কৃতজ্ঞতা যে আমরা খুব অল্প সময়ের মধ্যে এই বইটি পাবলিশ করতে পেরেছি। এবং তোমাদের নবম দশম শ্রেণী যারা কমার্স এবং আর্টসের স্টুডেন্ট আছো, তোমাদের জন্য ইনশাল্লাহ বই আসবে। সেই বইয়ের পার্টগুলোও ইনশাল্লাহ আমি, তোমাদের তৌহিদ স্যার, আমরা সবাই মিলে ইনশাল্লাহ একত্রিত হয়ে আমাদের নিজেদের সর্বোচ্চ প্রচেষ্টা, আমাদের যত অভিজ্ঞতা আছে আমাদের জীবনে, সব একত্রিত করে তোমাদের জন্য ইনশাল্লাহ একটা পূর্ণাঙ্গ বই রেডি করব। খুব শীঘ্রই আমরা তোমাদের অবশ্যই জানিয়ে দিব। তো সেই পর্যন্ত তোমরা অবশ্যই আমাদের ইরু পরিবারের সাথে থাকবে। ইয়েস, মানে আমাদের বিজ্ঞান বিভাগ যারা আছে, তোমাদের যেহেতু এখন বিজ্ঞানের ক্লাস চলতেছে, আমাদের কোনো শিক্ষক বিজ্ঞানের ক্লাস নিচ্ছেন, কোনো শিক্ষক কিন্তু তোমাদের জন্য বই বানাচ্ছেন। তো সব মিলা যেভাবে বিজ্ঞানটাকে সুইট করা যায়, ভালো করা যায়, ভালো মার্কস আনা যায়, এটার জন্য আমরা অবশ্যই তোমাদের জন্য কাজ করে যাচ্ছি এবং কাজ করে মানে আমরা যাবো ইনশাল্লাহ। আর ধৈর্য ধরতে হবে এবং হচ্ছে আমাদের জন্য দোয়া করতে হবে। ইডু পরিবারের জন্য সবচেয়ে বড় কথা হচ্ছে ইডু পরিবার আমাদের সেই সুযোগটা করে দিছে তোমাদের জন্য কিছু করার এবং তোমাদেরকে কিছু দেওয়ার। সো তোমরা ইডু পরিবারের সাথে থাকবা এবং শীঘ্রই তোমরা কমার্সের যত বিষয় আছে কঠিন সবগুলো বিষয় সম্পর্কে বইটা পাবা। সো তোমরা, আমি দেখতে চাই, আমি দাঁড়ায় থেকে দেখতে চাই আমাদের স্যারকে সবাই কনগ্রাচুলেট করো। এই প্রথমবার তোমরাই দেখতে পাচ্ছ এই বইটা, মানে কমার্সের বাট বইটা সায়েন্সের, বাট তারপরও প্রথমবারের মতো তোমরা এটা দেখতে পাচ্ছ। সো সবাই স্যারকে কনগ্রাচুলেশন জানাও। থ্যাংক ইউ স্যার, সে খুবই ভালো কাজ করছেন এবং খুব অল্প সময়ের এবং ভিতরে। স্যারকেও তোমরা সবাই ধন্যবাদ জানাবে, কারণ স্যারও হচ্ছে আমাদের অনেক হেল্প করেছে বইটি করার জন্য। ঠিক আছে, ওকে এই স্যার, আজকে একটু তাড়াতাড়ি ছুটি দেন স্যার। ওকে স্যার, ঠিক আপনার আছে। অনেক কাজ আছে। স্যারকে আচ্ছা, আমরা ফুলের মালা টালা যা আছে সব রেডি রাখছি, স্যারকে তাড়াতাড়ি লাগবে আমাদের। ঠিক আছে? ইনশাআল্লাহ স্যার। ওকে স্যার, Okay. থ্যাংক ইউ। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে ওকে নিশাত, কনগ্রাচুলেশন, থ্যাংক ইউ নিশাত। নুসাইবা, কনগ্রাচুলেশন, থ্যাংক ইউ। আব্দুল আলী, ওকে, কনগ্রাচুলেশন, থ্যাংক ইউ। সাউদা, হ্যাঁ স্যার একটু বাকি আছে। ওকে স্যার, আমাদের তো চ্যাপ্টার 4 এসেছে। ওকে সাউদা, তোমরা তারপরও ক্লাসটি যদি করতে চাও তোমরা অনেক কিছু শিখতে পারবে সাউদা। মেহজাবিন, কনগ্রাচুলেশন স্যার, থ্যাংক ইউ মেহজাবিন। তাসরিফা, অভিনন্দন, থ্যাংক ইউ তাসরিফা। তাহমিদ, থ্যাংক ইউ তাহমিদ। ওকে, তাহলে যেহেতু ক্লাস টাইম প্রায় শেষ, আমি অল্প একটু টেনে শেষ করে দিচ্ছি তোমাদের নেক্সট যে চ্যাপ্টারটা, ওই চ্যাপ্টারটা তো আমি শুরু করতে পারলাম না। ওইটি হচ্ছে মানে নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমি বা অন্য কোনো টিচার তোমাদের সেই বিষয়টি কাভার করে দিবে। হ্যাঁ, সো এই বিষয়টা আমি মাথায় রেখে দিলাম। তো দেখো, আমি যেটি পড়াচ্ছিলাম সেটি হচ্ছে এরকম যে স্বাস্থ্য ঝুঁকির মধ্যে কি কি হয়। এই যে কথাটি বলছিলাম যে আমাদের হচ্ছে মায়েরা বা হচ্ছে চাচি বা হচ্ছে যাদের আফটার 45 বা 40 এজের যারা মহিলা যারা বা নারীরা যারা আছেন আমাদের মায়েরা, তো তাদের খুব অল্প বয়সী হাড়ে ব্যথা, কোমরে ব্যথা, হাঁটুর গিরায় ব্যথা, পায়ের গিরায় ব্যথা, এইসব জায়গায় ব্যথা হওয়া শুরু করে। মানে হাড়ে ব্যথা, মানে হাড্ডিতে ব্যথা। মানে এই ব্যথাগুলো কেন হয় জানো? এই ব্যথাগুলো যাদের হয় ম্যাক্সিমামের ক্ষেত্রেই দেখা গেছে এরকম যে তাদের হচ্ছে আগে তো খুব অল্প বয়সে মেয়েদের বিয়ে হইতো, বিয়ে হওয়ার কারণে তাদের বাচ্চাও খুব অল্প তাড়াতাড়ি হয়ে যেত, যার কারণে ওই অল্প বয়সে একটা 16, 17 বা 18 বছরের একটা বাচ্চা মেয়ে, সে তো আসলে নিজের হেলথ নিয়ে খুব একটা কনসাসই না। সে বাচ্চার হেলথ নিয়ে কি কনসাস হবে, তাই না? সে আসলে কোন খাবারটি তার ওই সময় খাওয়া উচিত বা তাকে আসলে কি কি খাবার খাওয়াতে হবে, এটা ওই মেয়েটার পরিবারও আসলে জানতো না বা জানে নাই। যার কারণে ওই সময়ে স্বাস্থ্যের আসলে যে প্রতি যে টেক কেয়ারের যে অভাব, সেই অভাবটি সেই 16, 17 বছর 18 বছরের যে টেক কেয়ারের অভাব, সেই অভাবটির ইফেক্ট দেখা দিছে কিন্তু আফটার 25, 30 অর 45 ইয়ার্সের পরে। ওই সময় গিয়ে তাদের বিভিন্ন হাড়ে ব্যথা, তাদের কোমরে ব্যথা, এই ব্যথাগুলো কিন্তু মূলত কেন হয়েছে? ওই যে অল্প বয়সে গর্ভধারণের কারণে সে পরিপূর্ণ খাবারটি পেতে পারে নাই। কারণ স্বাভাবিকভাবে চিন্তা করে দেখো, একজন মেয়ের শরীরে যখন একটা বাচ্চা মানে লালন পালন হয়, তার মায়ের পেটে যখন বাচ্চা থাকে, তখন সেই বাচ্চাটির শরীরে পুষ্টির দরকার হয়। সেই পুষ্টিটা পায় কোত্থেকে? মায়ের শরীর থেকে সে শুষে নেয়।
তাহলে মায়ের শরীরে তো পুষ্টি লাগেই, বাচ্চার শরীরের জন্য এক্সট্রা পুষ্টি লাগে, মানে অনেক বেশি পুষ্টি লাগে মায়ের শরীরে, কিন্তু ওই পুষ্টিটা আসলে একজন মা নিতে পারে না বা নেয় না, অনেকেই হয়তো মানে অসাবধানতা বা অসচেতনতার কারণে বা জানে না হয়তো এই জন্য নেয় না। তো এই বিষয়গুলোতে তোমরা যেহেতু এখন আপকামিং আপডেটেড মানুষজন, সো তোমরা এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবা যে গর্ভধারণকালে একটা বাচ্চার বা একটা মেয়ের হচ্ছে ন্যূনতম বয়সটা হচ্ছে 18 থেকে 20-এর, মোটামুটি 20-এর কাছাকাছি হইতেই হবে, ঠিক আছে? এবং তার ফিজিক্যাল ম্যাচুরিটিটা খুব বেশি ইম্পর্টেন্ট এবং তার মেন্টাল ম্যাচুরিটিটাও খুব বেশি ইম্পর্টেন্ট, যে সে আসলে নিজের স্বাস্থ্য নিয়ে কতটুকু কনসার্ন বা সচেতন। আচ্ছা, এরপরে স্বাস্থ্যগত সমস্যার মধ্যে অপরিণত বয়সে গর্ভধারণের ফলে গর্ভাবস্থায় রক্তক্ষরণ, শরীরে পানি আসা, খুব বেশি ব্যথা, চোখে ঝাপসা দেখা, এমনকি গর্ভপাত পর্যন্ত ঘটতে পারে। তাছাড়া মা ও সন্তানের মৃত্যু ঝুঁকিও আছে। আচ্ছা, এই জিনিসগুলো তোমরা একটু রিডিং করে নিবা। তারপরে শিক্ষাগত সমস্যা, পারিবারিক সমস্যা, আর্থিক সমস্যা, গর্ভপাত কি, গর্ভপাতের জটিলতা। আচ্ছা, এখান থেকে তোমরা সংজ্ঞাটা একটু পড়ে নিতে পারো। গর্ভপাত জিনিসটা কি? গর্ভপাত হচ্ছে ভ্রূণের বৃদ্ধি অবস্থায় কোনো কারণে সময়ের আগে স্বতঃস্ফূর্তভাবে জরায়ু থেকে ভ্রূণ বের হয়ে যাওয়াকে গর্ভপাত বলে। খুব ইম্পর্টেন্ট, ক নম্বরের জন্য ইম্পর্টেন্ট, যে গর্ভপাতটা কাকে বলে। গর্ভপাত হচ্ছে এক কথায় যদি মনে রাখতে চাও, এক কথায় হচ্ছে তোমার মেয়েদের শরীরে যে তোমার কি আছে বলতো, এই যে জরায়ু বা জরায়ু, যেটা এই জরায়ুটা থেকে, জরায়ুর মধ্যে মূলত ভ্রূণটা প্রস্ফুটিত হয়। সো কোনো কারণে যদি জরায়ু থেকে ভ্রূণটা বের হয়ে যায় বা জরায়ু থেকে সরে আসে ভ্রূণটা, কোনো কারণে ম্যাচিউর হওয়ার আগেই, ওই ভ্রূণটা পরিপূর্ণভাবে পরিপক্ক হওয়ার আগেই যখন কোনোভাবেই বের হয়ে আসে জরায়ু থেকে, তখন কি হয়, তখন যে ঘটনাটা ঘটে ওই ঘটনাটাকে বলা হয় গর্ভপাত। ঠিক আছে? সেই গর্ভপাত হচ্ছে গর্ভের সন্তানকে নষ্ট করার জন্য ইচ্ছাকৃতভাবে অনেকে গর্ভপাত ঘটায়। খুবই মারাত্মক, ঘৃণ্য এবং খুবই অপরাধমূলক, অনেক বেশি অপরাধমূলক একটি কাজ হচ্ছে গর্ভপাত, যদি কেউ ইচ্ছাকৃতভাবে এটা করে। অনিচ্ছাকৃতভাবে হলে এটা আনফরচুনেট, সৃষ্টিকর্তা চেয়েছেন দেখেই হয়েছে, বাট এটা আল্লাহ না করুক কারোর সাথেই হোক, খুবই একটা কষ্টদায়ক বিষয় মায়েদের জন্য, সন্তানদের জন্য। অনেক সময় বাচ্চাটা হচ্ছে তোমার মানে মায়েদেরও হচ্ছে, বাচ্চা তো সমস্যা হয়, মায়েদেরও অনেক সময় অনেক লং টার্মের অনেক প্রবলেম হতে পারে। এই প্রবলেম গর্ভপাত যদি কেউ ইচ্ছে করে করায়, এইটার যে একটা বড় একটা ইফেক্ট মেয়েদের শরীরে পড়ে, এইটা আফটার 30 বা 35, 40 এইজের পরে মেয়েরা হারে টের পায়, ইভেন তার আগেও টের পায়। কারণ গর্ভপাত ইচ্ছা করে করালে হচ্ছে বেবি হওয়ার সক্ষমতা মেয়েরা হারিয়ে ফেলে, মানে ম্যাক্সিমাম মেয়েদের ক্ষেত্রে এমন দেখা গেছে। সো এই গর্ভপাত জিনিসটা কিন্তু খুব মারাত্মক একটা জিনিস, এটি সবাই এই বিষয়ে সচেতন থাকবে। এরপরে দেখো টেস্ট টিউব বেবি। টেস্ট টিউব বেবি মানে কি? মানে যাদের হচ্ছে নর্মাল প্রসেসে বেবি হয় না, তারা হচ্ছে কি করে টেস্ট টিউব বেবি নিয়ে থাকে। কিভাবে? কৃত্রিম উপায়ে দেহের বাইরে শুক্রাণু ও ডিম্বাণুর মিলন ঘটিয়ে প্রাথমিক ভ্রূণ সৃষ্টি করে সেটি নারীদের জরায়ুতে প্রতিস্থাপনের মাধ্যমে শিশুর জন্ম হলে তাকে টেস্ট টিউব বেবি বলে। খুব ইম্পর্টেন্ট একটা ক নাম্বার কোশ্চেন, ঠিক আছে? এটা মনে রাখবে। কৃত্রিম উপায়ে দেহের বাইরে শুক্রাণু ও ডিম্বাণুর মিলন ঘটিয়ে প্রাথমিক ভ্রূণ সৃষ্টি। স্যার একটা মিনিট, আমি একটু, প্রিন্স স্যার তোমাদের কি নবম শ্রেণী কমার্স? আচ্ছা, যদিও তোমরা হয়তো অনেকে আমাকে চেনো না, আমার ইন্ট্রোডিউস একটু মাঝখানে করি যে আমি তোমাদের এডু পরিবারের প্রিন্স স্যার, এবং জানি না তোমরা আমাকে সবাই চেনো কিনা। আমি সাধারণত কেমিস্ট্রি এবং বায়োলজি নিয়ে থাকি, যদিও স্যার আমাকে কোনোভাবেই বায়োলজি ক্লাসটা নিতে দেন না। আমিও চাই যে একটু মাঝে মাঝে তোমাদের সাথে একটু বিজ্ঞান নিয়ে আলাপ আলোচনা করি, দেয় না স্যার, একাই 100, একদম প্রো, একাই 100। তো যাই হোক, তোমাদেরকে বলা হয়েছে যে আমরা বই লঞ্চ করতেছি এবং তোমাদের জন্য শাহিনুর স্যার কমার্সের জন্য অলরেডি R&D করছে, প্রবলি একটা বই মোটামুটি কমপ্লিট করে ফেলছে। এটাও তোমাদের সামনে শীঘ্রই আসবে এবং তোমরা আমাদেরকে জানাবে যে তোমাদের আসলে কোন কোন বই, মানে বইগুলো সহায়ক হিসেবে মানে তোমরা চাও, সেগুলোর উপর আমরা কাজ করা শুরু করবো। যেহেতু তোমাদের কমার্স আছো, সেই সাথে আর্টস আছো, তো আর্টসের অনেকগুলো সাবজেক্ট আছে, যে তোমার ধরো মনে করো হিস্ট্রি আছে, অর্থনীতি আছে, ঠিক আছে? তো এগুলো তো আমরা সায়েন্সের ব্যাকগ্রাউন্ডে আমরা আসলে বুঝতেছি না বা বুঝিও না। সো তোমরা আমাদেরকে একটু জানাবে, আমাদের এডু পরিবারে জানাবে আসলে, ঠিক আছে? আলী স্যার নতুন করে মানে যুক্ত হয়েছে, তাকেও আমরা বলেছি যে স্যার R&D কাজটা দ্রুত শুরু করেন, তিনি দ্রুত শুরু করবেন। তো তোমাদের জন্য চমক আসতেছে এবং 27-এ যারা আসলে 27-এ যারা আসলে SSC পরীক্ষা দিবা, তো তোমাদের জন্য আমরা আসলে ঢালাওভাবে বই নতুন করে সাজাচ্ছি। তো এটা একটা চমক ছিল ডেফিনেটলি। স্যার আমি একটু ইন্টারাপ্ট করবো তোমাদেরকে, স্যার 1 মিনিট একটু ওদেরকে শেষ করে দিয়ে একটু ওখানে আসেন, ঠিক আছে? তোমরা ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ।
তো ওকে, তোমাদের প্রিন্স স্যার আসছিল বইয়ের ইন্ট্রোডাকশনটা দেওয়ার জন্য। ওকে, সরি ইন্টারাপ্ট করার জন্য, তোমরা যদি কেউ বিরক্ত হয়ে থাকো এক্সট্রিমলি সরি, বাট এটা আমাদের জন্য খুবই আনন্দদায়ক একটি মুহূর্ত যে এডু পরিবারের পক্ষ থেকে আমাদের একটি বই পাবলিশড হয়েছে এবং আপকামিং আস্তে আস্তে তোমাদের কমার্স আর্টস সবগুলো বিভাগের জন্য ইনশাআল্লাহ প্রত্যেকটি বই, যে বইগুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ গ্রুপ সাবজেক্টগুলো বিশেষ করে, সেগুলো আস্তে আস্তে পাবলিশড হবে। যেই বইগুলো পড়লে তুমি এতটুকু শিওর থাকবা ইনশাআল্লাহ যে তোমার পরীক্ষাতে অ্যাজ এ এই যে মূল বইয়ের পাশাপাশি আমি যে তোমাদের এই যে লাইনগুলো যেভাবে যেভাবে মার্ক করে দিচ্ছি কোনটা ইম্পর্টেন্ট কোনটা পড়তে হবে পরীক্ষার জন্য, ঠিক সেম ওয়েতে তুমি একটা পূর্ণাঙ্গ বইই পাবা। এটা পড়লে মোটামুটি তুমি এতটুক শিওর থাকো যে এসএসসি পরীক্ষা হোক বা টেস্ট পরীক্ষা হোক, যেখানেই হোক তুমি মোটামুটি 100% বলবো না, 80 থেকে 90% কোশ্চেন তুমি এখান থেকেই কমন পাবা। কারণ মোটামুটি আমরা বিগত সালের সব কোশ্চেন ঘাটাঘাটি করে সব টপিক অ্যানালাইসিস করেই মূলত বইটি বানিয়ে থাকি। সো এই হচ্ছে বিষয়। তো আসলে আমি ক্লাসটি শেষ করে দিচ্ছি, যেহেতু হচ্ছে আমাদের বই লঞ্চিংয়ের একটা ইভেন্ট শুরু হবে। সো আমি ক্লাসটি শেষ করে দিচ্ছি। নেক্সট ক্লাস ইনশাল্লাহ এই পরবর্তী পার্ট থেকে তোমাদের পড়ানো হবে। সো আজকে হচ্ছে এই টেস্ট টিউব বেবি পর্যন্তই পড়াইলাম। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ তোমাদের টেস্ট টিউব বেবির পরের পার্ট থেকে পরবর্তী যে রিভিশন ক্লাসটি হবে সেটি ইনশাল্লাহ আমরা খুব শীঘ্রই নিয়ে থাকবো। তো তোমরা অবশ্যই যাদের হচ্ছে এসএসসি শর্ট সিলেবাস অনেকেই বলেছো যে চ্যাপ্টারগুলো নেই, তো আমি জানতাম না আসলে এই যে এসএসসি শর্ট সিলেবাসে নেই। আমি ইনশাল্লাহ নেক্সট ক্লাস যদি আমার পরে তোমাদের সাথে আমি অবশ্যই এটা আগে জেনে আসবো যে আসলে কোন চ্যাপ্টারগুলো তোমাদের শর্ট সিলেবাসে আছে এবং কোনগুলো নেই, সেগুলোই হচ্ছে আমরা আগে কভার করার চেষ্টা করব এবং বাকি অধ্যায়গুলো নবম শ্রেণীর জন্য অবশ্যই আমরা এর ফাঁকে ফাঁকে এর মধ্যেই নিয়ে নিব। এখানে হচ্ছে আমি ক্লাসটি শেষ করে দিচ্ছি। সো কারো কোনো কনফিউশন বা কোনো কথা থাকলে বলতে পারো। আমি হচ্ছে ক্লাসটি শেষ করতে চাচ্ছি। নিশাত, আই এম সো এক্সাইটেড। ওকে নিশাত, আই এম অলসো নিশাত, আমিও খুব এক্সাইটেড তোমাদের মতোই। ওকে ঠিক আছে, তাহলে এই পর্যন্ত টেস্ট টিউব বেবি পর্যন্ত আজকে শেষ করলাম। নেক্সট ক্লাসে তোমাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ আবারও। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।